আজকের ক্লাসের টপিক তোমরা কম বেশি সবাই জানো। আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছ প্রত্যেকে, তাই তো? হ্যাঁ স্যার। আমাকে হ্যাঁ। একটু জানাও। হ্যাঁ, ঠিক আছে। আহ বেশ, কে? ধন্যবাদ। ওকে, আমার নাম জ্যোতির্ময়, জ্যোতির্ময় জানা। আমি তোমাদের আজকের বাংলার ক্লাসটি নেব। আমার পরিচয় এটুকুই। আর তোমাদের পরিচয় আমি প্রথমেই নিয়ে নিয়েছি, নাম পরিচয়। আজকে আমাদের টপিক কারক এবং অকারক। কম বেশি তোমরা হয়তো কেউ জানো, খুব ক্লিয়ারলি জানো, কারোর হয়তো একটুখানি কম জানা রয়েছে। আমি সবটাই ধরে নিয়ে আজকের এই ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব। টপিকটা কি? কারক ও অকারক, মানে কারক এবং কারক নয়। এবার এই কারক বিষয়টা কি সেটা তো আমরা দেখবো ধীরে ধীরে। আচ্ছা, বেশ। প্রথম আমরা কারক জানতে গিয়ে আমি বেসিক কিছু জিনিস তোমাদের মনে করাবো এবং একটু নিজেদেরই বলবো খেয়াল করতে, হয়তো কাউকে নাম ধরে জিজ্ঞাসা করব বা জিজ্ঞাসা করব না। আমি প্রথমে একটু বাক্যের ধারণা পেতে চাইবো, প্রত্যেকে উত্তর দেওয়ার জন্য রেডি না হয়ে মাথায় আনো, আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি যে বাক্য কাকে বলে বা বাক্য বিষয়টা কি, বলতে পারবে কিনা। একটু আমি হাত তুলতেও বলবো। কতজন এখুনি বাক্য কাকে বলে বলতে সক্ষম? বেশ কিছুজন আহ হাত তুলেছে। আমি রাজদীপ কয়ালকে বলছি, বাক্য কাকে বলে? তার কয়েকটা আহ, অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলা হয়। আচ্ছা, এই যে আমি কি প্রাথমিক ধারণা পাচ্ছি প্রথমেই, ও বলছে অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টি। শব্দ সমষ্টি। আমি রাজদীপ রয়কে জিজ্ঞাসা করব তার উত্তরটা বলার জন্য। না, মিউট হয়ে আছে, আনমিউট করো। রাজদীপ। অদ্রিজা অধিকারী। শব্দ পাশাপাশি বসে যেটা তৈরি হয় তাকে বাক্য বলে। আচ্ছা, তোমার কথাটা একটু কেটে গেল, অদ্রিজা অধিকারী বলো। পরস্পর মানে পরস্পর অর্থ সম্পর্কিত হচ্ছে শব্দের পাশাপাশি না বসে না যখন না না, হচ্ছে। শোনা শোনা, কোনো রকম দেখবার প্রয়োজন নেই, কিচ্ছু না দেখে যা মাথায় আসছে আমি সেটুকুই শুনতে চাইছি। হ্যাঁ কি বলো। করে দেখে দেখে বলছি। মিউট করো, মিউট করো বাকিরা। তারপরে পরস্পর হচ্ছে অরে অর্থ কারেন্ট চলে গেল জি। এই বাকিরা মিউট করো। আমি একদম প্রথমে পরস্পর অ্যালার্ট দিয়েছি অর্থপূর্ণ না? শব্দ হ্যাঁ, বলো। হচ্ছে পরস্পর অর্থপূর্ণ শব্দ যখন পাশাপাশি বসে যখন হচ্ছে মনের ভাব যখন প্রকাশ করে একটা অর্থপূর্ণ হচ্ছে শব্দ সৃষ্টি করে তাকেই বাক্য আচ্ছা, বলে। বেশ বেশ, ধন্যবাদ। কুশ্মি, কুশ্মি মান্ডি। কয়েকটি শব্দ বা শব্দ সমষ্টি যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলা হয় বাক্য। অশ্মি ঘোষ। পরস্পর অর্থ সম্বন্ধ যুক্ত পদসমষ্টি ক্রম অনুসারে বসে যদি মনের ভাবকে প্রকাশ করে তাহলে তাকে বাক্য বলে। আচ্ছা, আমরা বেশ বইয়ের মতো পেলাম। প্রত্যেকে হাত নামিয়ে দাও, সবাইকে জিজ্ঞাসা করার সুযোগ কখনো ক্লাসে, নর্মাল ক্লাসে হয়ে ওঠে না। আমি আমার আহ, যা বোঝার বুঝে নিয়েছি। আমরা বেশ কিছু জনের মুখ থেকে পেলাম শব্দ বা শব্দ সমষ্টি যদি তা অর্থপূর্ণ হয় তবে নাকি তাকে বাক্য বলে। আবার লাস্ট যেজন বললো, সে বলল পদ বা পদ সমষ্টি। সমষ্টি। এবার ঈশিতা মুখোপাধ্যায় লাস্ট একবার ব্লিঙ্ক করলো হাতটা। ঈশিতা মুখোপাধ্যায় বলো তো এটার মধ্যে কোনটা সঠিক এবং কেন? পারবে?
স্যার এই যে একটু চেষ্টা করো। পদ, হুম, মানে পদের দ্বারা যেটা বলেছে সেইটা সঠিক স্যার। বাহ, মানে অর্থপূর্ণ হতে হবে, কিন্তু অবশ্যই সেটা পদের দ্বারা হবে। পদের দ্বারা হবে। একটা একটা বিষয় একদম হুম, খুব সুন্দর ঈশিতা বুঝিয়ে দিল আমাদের। অর্থপূর্ণ শব্দ আর শব্দ সমষ্টির ধারণা যাদের মধ্যে ছিল তারা প্রত্যেকে এটিকে ডিলিট করে দাও। এটি একটি ভুল ধারণার মধ্য দিয়ে তোমরা যাচ্ছ। বাক্যের প্রসঙ্গ এলেই সেখানে পদ বলতে হবে। আমি এটার ডিটেলস এখন তো বোঝাতে পারবো না, সম্ভব নয়, এটা তোমাদের বেসিক প্রত্যেকের জানা দরকার ছিল। বাক্যে সর্বদাই পদ বা পদ সমষ্টি একটি পদ হতে পারে, আবার অনেকগুলি পদ হতে পারে, যাকে আমরা পদ সমষ্টি বলছি, এগুলোই ব্যবহৃত হয়, কখনোই বাক্যে শব্দ ব্যবহৃত হয় না। এবার এই যে পদ, এই পদ কয় প্রকার আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। পদ 5 প্রকার। পদ 5 প্রকার, তাই তো? আচ্ছা, আমি যারা আলামিন মিশন মিশন থেকে ক্লাস করছো তাদের থেকে একটু সেই প্রকারটা জেনে নিতে চাইবো। কেউ একজন তাদের মধ্যে একটু বলো, তোমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছো, এটা তো আমার ভীষণভাবে জানা দরকার। আলামিন মিশন থেকে বা আপনি যেটা বললেন, এই যে তারিক, তারিক যিনি বললেন, আপনার দিক থেকে যদি কোনো একটা উত্তর আসে এই ক্ষেত্রে। আমরা কিন্তু পড়ার মধ্যেই ঢুকছি। আচ্ছা বেশ, আমি বলছি পদ 5 প্রকার। হুম, অনেকে জানো, অনেকে জানো না। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়, এবং শেষে থাকছে ক্রিয়াপদ। আমরা প্রথমটা একটু গল্পের মতো শুরু করেছি। আচ্ছা, এর মধ্যে সুতপা কোনায় বলো দেখি, এই যে 5টা পদ, এর মধ্যে কোন পদটি ছাড়া বাক্য গঠন সম্ভব নয়? সুতপা কোনায়, বাকিরা হাত তুলে আমাকে একটু জানান দাও কতজন জানো জিনিসটা। বেশ, একদম সবার প্রথমে আকাশ ঘরের হাতটা দেখতে পেলাম। আকাশ বলো। স্যার ক্রিয়াপদ না থাকলে কোনো বাক্য গঠন সম্ভব নয়। ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন সম্ভব নয়, ও ক্রিয়াপদকে এখান থেকে তুলে নিয়েছে। বেশ, আমরা প্রাথমিক একটা ধারণা পেলাম যে পদ 5 প্রকার, এবং সেখানে এই 5টা পদের নামের সাথে পরিচয় হলো হলো আমাদের। বেশ, আমি একটু এটা মুছছি। এবার এখানে আমরা এক্ষুনি ছেড়ে গেছি কি, যে অর্থপূর্ণ পদ বা পদ সমষ্টিকে বাক্য বলে একদম, এবং সেখানে সুবিন্যস্ত হতে হবে, ক্রম ঠিক থাকতে হবে, আসক্তি, আকাঙ্ক্ষা, ইত্যাদি যে বাক্যের শর্তগুলি আছে সেগুলির ক্ষেত্রে সেগুলি মেনটেন হতে হবে, সেগুলো তো পরের বিষয়। এই যে বাক্যে যে পদের ব্যবহার হয়, স্টার্ট এআই কম্পেনিয়ন। আচ্ছা, এই যে পদের ব্যবহার হয়, এই পদ গড়ে ওঠে কিভাবে? এই পদ গড়ে ওঠে একটা সহজ পদ্ধতি, আমি আর জিজ্ঞাসা করছি না, বলে দিচ্ছি। শব্দযুক্ত, শব্দ বিভক্তি সমান তৈরি হয় নামপদ। এগুলো বেসিক কনসেপ্ট। যখনই গ্রামার থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন আসবে, রিয়াজ একটু দেরি করে জয়েন করেছো, তখন এইগুলি কাজে লাগবে। আর একটা বিষয় হলো ধাতু যুক্ত, ধাতু বা ক্রিয়া বিভক্তি সমান ক্রিয়াপদ। হলো অ্যাকচুয়ালি, এই যে আমরা দেখো অনেকগুলো জিনিস জেনে গেলাম, একটা জানলাম পদ, আবার সেখান থেকে ঢুকে যাচ্ছি বিভক্তির মধ্যে, আবার নতুন একটা টার্ম বিভক্তি। আমি সবই বলবো ধীরে ধীরে যে কি ব্যাপারটা হলো। অ্যাকচুয়ালি কোনো শব্দ, তার সাথে যেমন আমি একটি শব্দ, আমি একটি শব্দ, তার সাথে আমরা যদি র বিভক্তি যুক্ত করি, সেটা দাঁড়ায় আমার। আমার, আমির সাথে র বিভক্তি যুক্ত করলে দাঁড়ায় আমার। এইটি হয়ে যায় পদ। তাহলে কি হলো না, শব্দের সাথে শব্দ বিভক্তি যুক্ত হয়েও পদ তৈরি হয়, যে পদটি তৈরি হয় তাকে বলা হয় নামপদ।
খুব কম্প্যাক্টলি এবং দ্রুত আমি এগোবো। নাম পদের মধ্যে 4টি জিনিস পড়ে। তোমাদের ছোটবেলাকার ক্লাস 5-এর পড়া, এটা 5-6-এ থাকে, 5-এ ছিল আমার মনে আছে। পদের পরিচয় প্রথম ওখানে ঘটেছে। সেটা হলো বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়। এই 4টিকে বলা হয় নামপদ। তাই বড়দের বইয়ে লেখা থাকে যে পদ হলো মূলত 2 প্রকার। এখুনি যেটা 5 প্রকার দেখলাম, এটা পরীক্ষায় আমরা লিখে বড় হয়েছি, ক্লাস 9 পর্যন্ত লিখেছি। কিন্তু অ্যাকচুয়ালি পদ 2 প্রকার। একটা হলো নামপদ, একটা হলো ক্রিয়াপদ। নামপদ গড়ে ওঠে কিভাবে? না শব্দের সাথে শব্দ বিভক্তি যুক্ত হয়ে। আর ক্রিয়াপদ গড়ে ওঠে ধাতুর সাথে ধাতু বিভক্তি যুক্ত হয়ে। এবার তাহলে নামপদ কাকে বলে জিজ্ঞাসা করলে আমরা বলতেই পারবো, মানে কনসেপ্টটা, যে শব্দের সাথে শব্দ বিভক্তি যুক্ত হয়ে যে পদ গড়ে ওঠে তাকে নামপদ বলে। আর ক্রিয়াপদ কাকে বলে? না ধাতুর সাথে ধাতু বিভক্তি যুক্ত হয়ে যে পদ গড়ে ওঠে এবং যার দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ক্রিয়াপদ। ক্রিয়াপদ সম্পর্কে তো একটু জানতেই হবে, কারণ ক্রিয়াপদ ছাড়া বাক্যই গড়ে ওঠে না। এবার আমরা এখান থেকেই এই সংজ্ঞাগুলোকে আমি জাস্ট ছুঁয়ে যাব। যদি বলি ধাতু কাকে বলে, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি? যে ক্রিয়াপদের মূলকে ধাতু বলে, মানে মূলে যেটা থাকে তাকে বলা হয় ধাতু। যেমন আমি যদি এখানে লিখি কর যুক্ত বা ক্রি ধাতু বা কর ধাতু দুটোই সমান, ইব, হ্যাঁ, বিভক্তি হয়ে যাবে করিব বা করব। বেশ, এই যে দেখো, এটা ক্রিয়াপদ, যেখান থেকে আমরা ক্রিয়ার কাল বুঝতে পারি সেই বাক্যের, সেখানে তার মূলটাকে বলা হচ্ছে কি? এই যে মূলটা, এটাকে বলা হচ্ছে ধাতু। একটা ধাতুর কনসেপ্ট পেয়ে গেলাম। এবার যদি বলে ধাতু বিভক্তি কাকে বলে, না ধাতুর সাথে যে বিভক্তি যুক্ত হয় তাকে ধাতু বিভক্তি বলে। শব্দ বিভক্তি কাকে বলে? শব্দের সাথে যে বিভক্তি যুক্ত হয় তাকে শব্দ বিভক্তি বলে। আমার স্লাইডে প্রত্যেকটা বইয়ের ভাষা, আমার ভাষা এবং প্রেজেন্টেবল ওয়ে সব আছে। আগে কম্প্যাক্টলি তোমরা কিন্তু অনেকটা সময় এগিয়ে গেছো, অলরেডি তোমরা মিডিল পোর্শনে চলে এসছো, তাই তোমরা সব রকম জানো। জেনে আমি একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। তাহলে পদ কাকে বলে? না শব্দ, এতক্ষণের আলোচনা থেকেই উঠে আসছে, শব্দ বা ধাতুর সাথে বিভক্তি যুক্ত হলে পদ তৈরি হয়। সোজা কথা, পদ কাকে বলে আমাকে পরীক্ষায় কেউ জিজ্ঞাসা করবে না ক্লাস 10-এর, কিন্তু আমার মাথায় রাখতে হবে পদটা কিভাবে গড়ে ওঠে। হয়ে গেল একটা বিষয়। এবার তাহলে পদের কনসেপ্ট আমি পেয়ে গেলাম, মানে পদ মানেই সেখানে বিভক্তি থাকবে, যুক্ত অবস্থায় থাকবে। হলো। আরেকটা আমি কনসেপ্ট এবার নেব, বিভক্তি। যে এই বিভক্তি জিনিসটা কি? বিভক্তি জিনিসটা হলো, আচ্ছা দীপান্বিতা, দীপান্বিতা হাত তুলেছে, বলো তো বাবা বিভক্তি জিনিসটা কি? যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ নাম শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে পদ গঠন করে তাদের বলা হয় বিভক্তি। ব্যাস, একদম সোজা কথা। তাহলে বিভক্তি কি করছে এক্ষুনি দেখিয়ে দিলাম, নাম শব্দযুক্ত শব্দ বিভক্তি আর ধাতুযুক্ত ধাতু বিভক্তি। তার মানে যে সকল ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, বিভক্তিগুলি আসলে ধ্বনি হতে পারে বা ধ্বনিগুচ্ছ হতে পারে, মানে অনেকগুলি ধ্বনি হতে পারে। হয়তো র বিভক্তিও হতে পারে, আবার এর বিভক্তিও হতে পারে। তাহলে এটা তো ধ্বনিগুচ্ছ, আর একটা এটা ধ্বনি। তাহলে এগুলি যখন শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে শব্দকে নামপদে এবং ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে, ওই একটা স্ট্রাকচারে পৃথিবীর সব মনে থাকবে এগুলো। শব্দযুক্ত শব্দ বিভক্তি সমান নামপদ, ধাতুযুক্ত ধাতু বিভক্তি সমান ক্রিয়াপদ। ওই জিনিসটা যদি তোমরা লিখে নিতে পারো, তাহলে ধ্বনিগুচ্ছ যুক্ত হয়ে কি হচ্ছে, পদে পরিণত করছে, তাকেই আমরা বিভক্তি বলছি। তাহলে যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে বিভক্তি আসলে কি, বিভক্তি কিন্তু ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। এবার এরপরে আমি বিভক্তি, অনুসর্গ এগুলোর মধ্যে তো ঢুকবো, ঢুকতে তো হবেই। আচ্ছা বেশ, এখানে একটা প্রাথমিক ধারণা পেয়েছো। কারক জানার জন্য যে বিভক্তি জানতে হবে, অনুসর্গ জানতে হবে, সেগুলোতে আমি পরে আসবো। এখান থেকে আমরা একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হলো, যে বাক্যে ক্রিয়াপদ দরকার, ক্রিয়াপদ ছাড়া বাক্য গড়ে উঠতে পারে না। কখনো ক্রিয়াপদটি হয়তো উহ্য অবস্থায় থাকে ঠিকই, কিন্তু বাক্যে ক্রিয়াপদ মাস্ট। এবং এটি এত জোর দিচ্ছি কেন, না মাধ্যমিকের প্রশ্নে এটা বারবার দেখা যায়। দেখো, এবার আমরা কারক কাকে বলেতে ঢুকে যাব। কারক কাকে বলের মধ্যে ঢুকলেই সংস্কৃতের অষ্টাধ্যায়ী বলে, পাণিনি বলে একজন বৈয়াকরণ আছেন, যিনি তার অষ্টাধ্যায়ী, আমি নিজে বইটা পড়িনি, আমি শুনেছি, সেই বইয়ে ব্যাকরণ নিয়ে বলেছেন, তিনি ব্যাকরণ বইয়ে, তিনি একজন বৈয়াকরণ, যে ক্রিয়ান্বয়ী কারকম। তিনি বলেছেন ক্রিয়ান্বয়ী কারকম,
এটার মানেটা এরকম দাঁড়ায় যে ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক বা অন্বয় তাকে কারক বলে। এটা পড়ে পড়ে বোধহয় তোমরা বুড়ো হয়ে গেছো প্রত্যেকে, প্রত্যেকে এটা জানো। ক্রিয়ার নই কারকম, ক্রিয়ার সঙ্গে অন্বয়, অন্বয়, অন্বয় কথার অর্থ হলো কি? সম্পর্ক। সম্পর্ক। এই সম্পর্ককে বলা হচ্ছে কারক। ধরো তোমাদের একটা বিয়ে বাড়ি, বিয়ে বাড়িতে কনে আছে, কনে, এই কনের আহ মা, বাবা, পিসি ধরো রয়েছে। আমি একটু সংক্ষেপে একটা গল্পের মতো করলে একটু সুবিধা হবে। মা, বাবা আছে, সরি, পিসির মেয়ে আছে, পিসির মেয়ে আছে, আর আছে প্যান্ডেলওয়ালা, প্যান্ডেলওয়ালা বা বালা দুটোই লেখা যায়। এই যে কনের সাথে মায়ের একটা সরাসরি সম্পর্ক আছে, কনের সাথে বাবার সরাসরি সম্পর্ক আছে, কনের সাথে পিসির সম্পর্ক আছে, পিসির মেয়ে হচ্ছে পিসির সাথে সম্পর্কযুক্ত, তারপর কনের সাথে সম্পর্কযুক্ত, একটি প্রত্যক্ষ সম্পর্ক আছে। আবার প্যান্ডেলওয়ালার সাথে কোনো সম্পর্কই নেই। বাক্যের ক্ষেত্রেও এই কোণে যদি ক্রিয়াপদ হয়, তার সাথে কোনো কোনো পদ থাকবে যাদের সরাসরি সম্পর্ক থাকবে, পাণিনির মতে তাকে বলা হচ্ছে কারক। আর এই যে প্যান্ডেলওয়ালা, যার একেবারেই সম্পর্ক নেই, সে হচ্ছে অকারক। আর পিসির মেয়ে, সেও পরোক্ষভাবে সম্পর্কে যুক্ত, যেটাকে আমরা বলি সম্বন্ধ পদ, অকারকের আন্ডারে পড়ে, তোমরা জানো তাই বলছি। সেটি হচ্ছে অকারকেরই একটি অংশ। তাহলে দুটো জিনিস, ক্রিয়াপদের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকবে আর ক্রিয়াপদের সাথে সরাসরি সম্পর্ক থাকবে না। যেটা ক্রিয়াপদের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকবে তাকে আমরা বলবো কারক, আর ক্রিয়াপদের সাথে সরাসরি সম্পর্ক থাকবে না তাকে বলবো অকারক। তাহলে আজকের পাঠ্য বিষয় বা পঠিত বিষয় কি আমাদের কাছে প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে, আশা করি হয়েছে। এইটুকুর মধ্যে কোনো অসুবিধা আছে? যদি থাকে একটু চ্যাট বক্সে বা হাত তুলে জানাতে পারো এইটুকুর মধ্যে, তারপর তো এগোচ্ছি। এইবার দেখো, বাংলাতেও ওই এক কথাই মেনে নেওয়া হয়েছে। ব্যাকরণ অভিধান গ্রন্থে বলা হয়েছে যে বাক্যে ক্রিয়ার সঙ্গে অন্য পদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়, বা পদের সম্পর্ককে। অন্য পদ মানে কি? ক্রিয়াপদটা বাদ দিলে থাকে তো আর নাম পদ, তাই না? এক্ষুনি দেখলাম যে এই যে এর জন্যই এখানে জানতে হবে বড়দের বইয়ে কি লেখা আছে, যে দুটি ভাগ পদের, একটি হলো নাম পদ, একটি হলো ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। এই নাম পদের মধ্যে কি কি পড়ে যায়? তাহলে নাম পদের মধ্যে পড়ে যায়, আমি আর লিখছি না, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়। এবার মূলত বিশেষ্য, সর্বনাম, বিশেষণ এগুলিকেই দেখা যায়, অব্যয়েরও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। সেই জন্য বলা হয় যে বাক্যের ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। প্রত্যেকের এটাও ক্লিয়ার। দেখো, এখানে একটা তোমাদের চেনা আমি উদাহরণ রেখেছি, তারপর একটি অচেনাও আছে। মাঝরাত্রিরে খিদেতে হাবুল রান্নাঘরে হাঁড়ি থেকে চামচ দিয়ে পায়েস খাচ্ছিল, সঙ্গে সঙ্গে কনেকে খুঁজে বের করেছি আমরা, খাচ্ছিল। এটি কি? ক্রিয়াপদ। তাহলে তোমাদেরও প্রথম কাজ, একদম শুরুতেই কারক পড়তে গেলে যে কোনো বাক্য থেকে কারক নির্ণয়ের জন্য প্রথম খুঁজে পেতে হবে আহ ক্রিয়াপদকে, বা খুঁজে নিতে হবে ক্রিয়াপদকে। এবার দেখি আমরা কি সম্পর্ক রয়েছে এখানে। তোমরা প্রত্যেকেই কম বেশি জানো কে খাচ্ছিল, না হাবুল খাচ্ছিল, তাহলে একটি সম্পর্ক আছে। কোথায় খাচ্ছিল? রান্নাঘরে খাচ্ছিল। কোথা থেকে খাচ্ছিল? হাঁড়ি থেকে খাচ্ছিল। কি দিয়ে খাচ্ছিল? চামচ দিয়ে খাচ্ছিল। দিয়েটা কেন, এই যে দিয়েটা কি, থেকেটা কি, এগুলো তো আসবোই। আমি আগে জাস্ট এটা গল্পের মতো বলছি, লেখা সমস্ত কিছু লেখা রয়েছে। হ্যাঁ, কি খাচ্ছিল? পায়েস খাচ্ছিল। কখন খাচ্ছিল? মাঝরাত্রিরে খাচ্ছিল। তাহলে এই যে প্রশ্নের মধ্য দিয়ে আমরা সরাসরি খাচ্ছিলকে প্রশ্ন করে কিন্তু পাচ্ছি। যখন সরাসরিকে বিভিন্ন মাধ্যমে প্রশ্ন করে আমরা উত্তরটি পেয়ে যাচ্ছি, তার মানে বুঝতে হবে সরাসরি সম্পর্ক আছে। কিসের জন্য খাচ্ছিল? না খিদের জন্য খাচ্ছিল। তাহলে এগুলি প্রত্যেকটাই কারক, এখানে অকারক একটিও নেই। এই থেকে এবং দিয়ে এগুলি অনুসর্গ। আমরা এগুলির ধারণা ধীরে ধীরে এগোবো যত নেব। এবার অকারকের গল্প এক্ষুনি বলেছি, যার সঙ্গে কারোর সম্পর্ক নেই। কারুর মানে, সরি, কোণের মানে ক্রিয়াপদের সম্পর্ক নেই। কি?
একটা বাক্য, একটুখানি বোঝো। তিনি, আচ্ছা, প্রত্যেকে খাতায় লেখো এই বাক্যটা, দেখি তোমরা নিজেরা। আমি ক্রিয়াপদে দাগ দিয়ে দেবো, কোন পদটির সঙ্গে সম্পর্ক নেই ক্রিয়াপদে সেটা একটু চ্যাট বক্সে জানাতে হবে, কমেন্টে জানাতে হবে সেটা। তিনি ঘরের কথা কাউকে বলেন না। এখানে কোন, এখানে পদ আছে আমরা দেখতে পাচ্ছি, তিনি ঘরের কথা কাউকে, 4টে পদ আছে, তাই তো? চ্যাট বক্সে এখনো একটা উত্তর আসেনি। স্যার কোন চ্যাট পদ বক্সটা ডিস্টার্ব। দেখতে পাচ্ছ না? আচ্ছা, ধীরে ধীরে হয়তো শিখে যাবে। জ্যোতিষ্ক, ঘরের স্যার আমার জ্যোতিষ্ক, চ্যাট বক্সটা ঘরের না ওপেন হচ্ছে না। আচ্ছা আচ্ছা ঘরের আচ্ছা শব্দটা আচ্ছা, হবে এখানে। বেশ বেশ বেশ। আমি যার নাম ধরে আনমিউট করতে বলবো বা জিজ্ঞাসা করবো সেই বলো। সবাইয়ের জন্য চ্যাট বক্সটা খোলা আছে। জ্যোতিষ্ক বলো। ঘরের পদটা এখানে হবে। ঘরের পদটা এখানে হবে, পূর্ণ বাক্যে উত্তর দাও। ঘরের পদটি এখানে অকারক, বা ঘরের পদটির সাথে এখানে কোনো সম্পর্ক নেই। আমার তো প্রশ্ন এটাই ছিল, সম্পর্ক নেই মানেই সেটি অকারক, ঘরের পদটি হবে। উত্তরগুলোও আমরা খুব প্রমিনেন্টলি দেব। ঠিক আছে, সুন্দর বলেছো। তাহলে এই যে আমি এখানে লিখেই দিয়েছি, বলেন নাটা যদি ক্রিয়াপদ, তাহলে কে বলেন না? তিনি বলেন না, একটি সম্পর্ক আছে। কি বলেন না? কথা বলেন না। কাকে বলেন না? কাউকে বলেন না। কিন্তু ঘরের পদটার কোনো সম্পর্ক পেলাম না, তাই এটি অকারকের আন্ডারে যাবে। এবার কি হবে সেটা অকারকে, সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। এবার যেটা পরীক্ষার জন্য জেনে নেওয়া খুব প্রয়োজন, খাতায় লিখে ফেলো। তোমরা শুধু কারক পড়তে গিয়ে নয়, কারক, সমাস, বাক্য, বাচ্য সবগুলির ক্ষেত্রে এই লিস্টটা করে রাখবে যে তার ব্যুৎপত্তিগত রূপ কি। ব্যুৎপত্তিগত, এখানে রূপ বলে লিখে দিলে ভালো হতো আমার, ব্যুৎপত্তিগত রূপ। তার ব্যুৎপত্তিগত রূপ কি, তার ব্যুৎপত্তিগত অর্থ কি, এবং তার ব্যাকরণ বা প্রয়োগগত অর্থ কি। এই জিনিসগুলো সবার হয়তো সব ক্ষেত্রে আলাদা হবে এরকম কিছু নয়, মোটামুটি একটু জোগাড় করে নিতে হবে। সবাই হাত নামিয়ে নাও, আমি লিখে দিচ্ছি। যারা জানো তারা জানো, আর যারা জানো না তারা মানে লিখেই নাও। আর যারা জানো তারা মাথায় রাখো, এগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয়। প্রি ধাতুর সাথে ব্যুৎপত্তি, ব্যুৎপত্তি মানে কেউ বলতে পারবে আমাকে? ব্যুৎপত্তি সেখান থেকে ধাতুটা আনমিউট উৎপন্ন করে হয়। নয়, হাত তুলে। আনমিউট করে নয়, হাত তুলে। শুধুমাত্র জ্যোতিষ্কের হাত আছে, আমি নতুন একটি হাত চাইছি। বলো মৃন্ময়ী। যেখান থেকে ধাতুটা উৎপন্ন হয়েছে। এখান থেকে ধাতুটা উৎপন্ন হয়েছে, নো। কুষ্মি। তো মূল ধাতুটাকে। কুষ্মি, কুষ্মি চেষ্টা করো, বলো চটপট। তো মূল ধাতুটাকে বলা হয়। মূল ধাতুটাকে তো মূল ধাতু, মূল ধাতু ক্রি, এটাকে ব্যুৎপত্তি না, একেবারেই না। রিয়াজ, দেখো তোমাদের স্যার বেসিক কোন জায়গা শব্দ গড়বড়। একেবারে সৃষ্টির সময় যা ছিল অথবা সৃষ্টির সময় যে মানে ছিল সেটাই হচ্ছে উৎপত্তি বোঝাচ্ছে। আরেকবার বলো প্লিজ, বেশ অন্যরকম শোনাচ্ছে, বলো। স্যার কোন শব্দের একেবারে সৃষ্টি যেরকম ভাবে হয়েছে সেটাকেই উৎপত্তি বোঝাচ্ছে। আচ্ছা, সৃষ্টি বলছে, বেশ। দীপান্বিতা, একটু দেখি তোমরা কি জানো এতদিনে, এগুলো তো জানার কথা ছিল। স্যার হ্যাঁ কোন বলো। শব্দের উৎপত্তি, স্যার কোন শব্দের উৎপত্তি, গঠন এবং অধ্যয়নের ইতিহাসকে বিজ্ঞানের ভাষায় ব্যুৎপত্তি বলে। বা একদমই, আমি উৎপত্তি শব্দটাই ধরছি। এখানে আলামিন মিশন থেকে যে হাত তুলেছো কেউ, বলো ব্যুৎপত্তি বলতে কি বোঝো? স্যার ব্যুৎপত্তি বলতে যিনি করেন, যিনি সৃষ্টি করেন, যিনি নির্মাণ করেন, এটাকেই ইত্যাদি। আচ্ছা, না, তুমি একেবারে অন্য ট্র্যাকে বলেছো শোনা। ঠিক আছে, চেষ্টা করেছো। দেখো আমার পরের পয়েন্টে একটি লেখা আছে, সেটা হলো ব্যুৎপত্তিগত অর্থ। তুমি খানিক ব্যুৎপত্তিগত অর্থে চলে গেছো। চেষ্টা করো কনসেপ্ট ক্লিয়ার করতে, হ্যাঁ। রাটন বিদ্যা চ্যালেঞ্জ নিবি। আবারও বলবো, উৎপত্তিগত রূপ। এক কথায় এত কিছু মনে রাখতে হবে না। উৎপত্তিগত রূপ মানে শব্দটির উৎপত্তির রূপ কেমন, সেটি হলো তার ব্যুৎপত্তি। হ্যাঁ, প্রত্যেকটি শব্দের, আমরা এবারে শব্দের ডিটেলসে তো যেতে পারি না। মা, বাবা, কাকা, ভাই, এগুলো সব হচ্ছে মৌলিক শব্দ। আর তা বাদ দিলে কিছু থাকে যৌগিক শব্দ।
যে সকল শব্দকে আমরা ভাঙতে পারি তাকে যৌগিক শব্দ বলে। আমরা নানা রকম শব্দে যে রূঢ় শব্দ, যোগ রূঢ় শব্দ, যৌগিক শব্দ পড়েছি, ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রকৃতি প্রত্যয়জাত অর্থই বর্তমান অর্থের সাথে মিল থাকবে, সেই যৌগিক শব্দ নয়। যৌগিক শব্দ হচ্ছে যে শব্দগুলিকে ভাঙতে পারবো। এবার একটা শব্দকে ভাঙতে পারলে আমরা কি কি পাবো? সেখানে আমরা পাবো প্রকৃতি এবং আরেকটি অংশই পাবো প্রত্যয়। এই যে প্রকৃতি আর প্রত্যয় সম্মিলিত হয় এটাকেই বলা হয় ব্যুৎপত্তি। আর এই প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থকে বলা হয় ব্যুৎপত্তিগত অর্থ। এটা পরীক্ষায় দেবে না, দিয়ে দেবে ব্যুৎপত্তিগত অর্থ কি। কিন্তু কখনো সাপোজ দেখা গেল তুমি ব্যুৎপত্তিগত অর্থ বা ব্যুৎপত্তি লিখে আসছো, বা ব্যুৎপত্তিটা খায় না মাথায় দেয় জানো না, হতেই পারে তুমি কখনো কোনো ইন্টারভিউ এর সামনে পড়লে। তো সেটার জন্য একটু নিজেকে প্রিপেয়ার রাখতে হবে। অন্তত এটুকু বলো উৎপত্তিগত রূপ, বা এটুকু বলো যে প্রকৃতি প্রত্যয়জাত রূপ বা প্রকৃতি প্রত্যয়ের রূপ ইত্যাদি, এইভাবেই বলতে পারো। যাই হোক, চলো এখানে আমি যেটা লিখবো এখন ব্যুৎপত্তিগত রূপ, সেটা হলো তার প্রকৃতি এবং প্রত্যয়টিকেই লিখবো। কি লিখবো? তার প্রকৃতিটা হলো একটি ধাতু, ক্রি ধাতু যুক্ত। আশা করি তারিখ তারিখ ব্যাচে যারা পড়ছো, আমি নামটা আলামিনের ছেলেরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এগুলো গুলাবে না। ব্যুৎপত্তি চাইবে ব্যুৎপত্তিগত অর্থ লিখে দিয়ে আসবে, এটা নয়। ব্যুৎপত্তি মানেই তার স্ট্রাকচার এরকম হবে, একটা যুক্ত থাকবে, প্রকৃতি ক্রি যুক্ত অক বা নক প্রত্যয়। এটি হলো প্রকৃতি, এটা হলো প্রত্যয়। অনেকে অক বলে, অনেকে নক বলে, আমি অকটাকে বেশি প্রেফারেন্স দিই, তাই অক লিখছি। ক্রি ধাতু, হ্যাঁ, ক্রি ধাতু সাইনটা এইরকম, ক্রি ধাতু। কর ধাতু ক্রি ধাতু একই। এবার এর ব্যুৎপত্তিগত অর্থ, যেটাও পরীক্ষায় ভীষণভাবে দেয়, উত্তরটা অলরেডি আমাদের কোনো বন্ধু দিয়ে দিয়েছে, যিনি করেন। লিখে রাখো, এগুলো ইদানিং কালে পরীক্ষায় ভীষণভাবে। দীপান্বিতা কি বলবে বাবা, বলো। স্যার, যিনি ক্রিয়া সম্পাদন করেন। না, যিনি ক্রিয়া সম্পাদন করেন তিনি কর্তা বাবা, এখানে শুধু যিনি করেন হবে। কারণ তখন স্পেসিফাই করে দিচ্ছ না, যিনি ক্রিয়া সম্পাদন করেন তিনি কর্তা, যিনি নির্মাণ করেন বা যিনি সৃষ্টি করেন, ও যে বলছে এক্ষুনি এটাই। এটা হচ্ছে তার ব্যুৎপত্তিগত অর্থ। এই এই এটা তার ব্যুৎপত্তি, এটার অর্থ। কিন্তু এই অর্থ দিয়ে কি আমরা কারক শব্দটাকে চিনেছি নাকি? যদি কারক শব্দটির ব্যুৎপত্তি এটা হয়, কারক শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ এটা হয়, এর সঙ্গে তো বর্তমানে যে কারক কারক করে চেঁচাচ্ছি সম্পর্ক সম্পর্ক, তার সাথে কোনো সম্পর্কই নেই। আসলে ব্যাকরণে প্রয়োগগত অর্থ হলো সম্পর্ক বা অন্যয়। তাহলে খুব, যদি তোমাকে র্যান্ডামলি প্রশ্ন করে এক কথায় উত্তর, ভালো স্টুডেন্টরা, ভালো মানে যারা একটু মাথা খাটায়, তাকে বলা হলো কারক শব্দের অর্থ কি। তার কাজটা কি হবে জানো তো? কারক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো যিনি করেন বা যিনি নির্মাণ করেন। আর কারক শব্দের ব্যাকরণে প্রয়োগগত অর্থ হলো সম্পর্ক বা অন্যয়। এই কথাটি বলে দিয়ে আসা। যদি বলেই দেয় যে ব্যাকরণে প্রয়োগগত অর্থ বা ব্যাকরণগত অর্থ, তখন তুমি সম্পর্ক বা অন্যয় লিখলে। আর যদি বলেই দেয় ব্যুৎপত্তিগত অর্থ, ইটস ওকে, আমি নাম্বার দেব। আমাকে যদি তুমি মানে মাস্টার মশাই ভাবো, বা মানে কথার দ্বারা বলছি, এরকম প্রচুর মাস্টার মশাই আসেন, সবাই একটা একটা লিখেছে, কেউ যদি এরকম উল্লেখ করে দুটো লিখে দেয় না, যেহেতু প্রশ্নটা নিউট্রাল, প্রশ্ন বলেনি ব্যুৎপত্তিগত অর্থ নাকি ব্যাকরণে প্রয়োগগত অর্থ, খেয়াল রাখতে হবে। যদি শুধুমাত্র কারক শব্দের অর্থ জিজ্ঞাসা করা হয় বা কারক কথাটির অর্থ জিজ্ঞাসা করা হয়, সেক্ষেত্রে আমি বলবো দুটো অর্থ লিখে আসতে এবং উল্লেখ করে লিখে আসতে। নিজেরাই গুলোবে না। একটা হলো তার ব্যুৎপত্তিগত অর্থ, একটা হলো তার উৎপত্তিগত অর্থ। আসলে উৎপত্তি কথাটা খাতায় লিখবে না, সর্বদা লিখবে ব্যুৎপত্তি, বানানটা ভালো করে ফলো করো। আর ব্যাকরণের প্রয়োগগত অর্থ হলো সম্পর্ক বা অন্যয়। এগুলো হচ্ছে পারফেকশন নিয়ে আসা নিজেদের পড়াশোনায়। এবার আমরা কারক কথার ইংরেজি প্রতিশব্দ কম বেশি সবাই জানো, তবে এটা নিয়ে একটু কনফিউশন রয়েছে, মানে দ্বন্দ্ব রয়েছে। ইংরেজিতে কেসটা কি সত্যি একেবারে এক্সাক্ট কারককেই প্রেজেন্ট করে কিনা, একটু কনফিউশনও রয়েছে। তবে বেশিরভাগ বই এবং বৈয়াকরণরা মান্যতা দিয়েছেন যে কেসকেই কারক বলা যায়। সবের ইংরেজি প্রতিশব্দ বার করা তো এইভাবে যায় না, মানে টার্ম, তো কেস কথাটাকেই নেওয়া হয়েছে। এবার যেটা আমি বললাম এক্ষুনি, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অন্যয় বা সম্পর্ক, এখানে শুধু এটা না লিখে ব্যাকরণগত বা ব্যাকরণ প্রয়োগগত, আর একটা হলো ব্যুৎপত্তিগত অর্থ, যেটা শিখিয়ে দিলাম।
যেটা এতক্ষণ পড়া হয়ে গেছে অলরেডি। কারক নির্ণয় করার জন্য কোন পদ আবশ্যক, ক্রিয়াপদ আবশ্যক। প্রত্যেকে খাতা খুলে ফেলো। এবার আমরা কারকের শ্রেণী বিভাগে ঢুকবো এবং উদাহরণ দেখতে দেখতে আমরা শ্রেণী বিভাগ করে ফেলবো উদাহরণ সলভ করতে গিয়ে। চলো, এই কথাটি খাতায় লেখো। আমি মুখে বলছি, স্ক্রিনে দেখা যাচ্ছে, প্রত্যেকে খাতায় লেখো। পঞ্চায়েত প্রধান তার অফিসে বন্যার্তদের জন্য সরকারি তহবিল থেকে কর্মচারীদের দিয়ে ত্রাণ সামগ্রী দিচ্ছেন। খাতায় লেখো প্রত্যেকে। আচ্ছা, বেশ কিছু জন একটু দেরিতে জয়েন করেছে, আমি একটু দেখে নিই তাদের। লিখে ফেলো। স্যার বলছিলাম যে কমেন্ট সেকশনে কিভাবে করতে হয় সেটা ঠিক বুঝতে পারছি না, একটু গাইড করবেন প্লিজ। আচ্ছা, কমেন্টটা কিভাবে করতে হয় তোমাদের দেখো না, তোমার ওই মাইক্রোফোনের পাশে 3টে ডট আছে, ওই ডটে গিয়ে দেখো চ্যাট বা মেসেজ এরকম কিছু অপশন আছে, সেখানে গিয়ে চ্যাট বক্সটা পাবে তোমরা। হ্যাঁ সে তো পাচ্ছি, কিন্তু ওখানে লেখা আছে দ্য হোস্ট হ্যাজ ডিসেবলড গ্রুপ চ্যাট। আচ্ছা, এটা কি অফ করা আছে? কিন্তু এরা তো দিয়েছে, এই যেমন আহ বোধিসত্ত্ব দিয়েছে। তো আমারও এরকম লেখা দেখাচ্ছে। জানি না তাহলে এই বিষয়টা। চ্যাট বক্সটা আমাকে কি কেউ গাইড করতে পারবেন? আচ্ছা, ঋত্বিক স্যার কি আছেন ক্লাসে? একটু দেখি। দেবজিৎ স্যার আছেন। দেবজিৎ স্যার, একটু চ্যাট বক্সটা কি করা সম্ভব হবে স্যার? আমি ট্রাই করলাম কিন্তু করা যাচ্ছে না। আচ্ছা আমি ট্রাই করলাম আচ্ছা, বাট করা বেশ। যাচ্ছে না। পারলে আপনি আমাকে একটু কো-হোস্ট করুন, দেখছি আমি ট্রাই করে একবার। স্যার কিভাবে পোস্ট করব? আপনি আমার আমার নাম, যেটা নাম দেখাচ্ছে ওখানে গিয়ে রাইট ক্লিক করুন বা ওখানে 3 ডটে যান, কো-হোস্টের অপশন দেখাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেবজিৎ স্যার নামটাই চলে গেল কেন? এই দিন। স্যার মোড়ে গিয়ে ক্লিক করলেই তো চলে আসছে চ্যাটটা। মোড়ে গিয়ে ক্লিক করলেই চলে আসছে? মোড়ে গিয়ে? আচ্ছা, মোড়ে গিয়েই ক্লিক করো তাহলে। হ্যাঁ স্যার, কো-হোস্ট করেছি। ওকে, ঠিক আছে, দেখছি। আচ্ছা, সবাই আহ খাতা খাতায় লিখে ফেলেছো। পঞ্চায়েত প্রধান তার অফিসে, মিলিয়ে নাও, তার অফিসে বন্যার্তদের জন্য সরকারি তহবিল থেকে কর্মচারীদের দিয়ে ত্রাণ সামগ্রী দিচ্ছেন। হ্যাঁ, তাহলে আমাদের ক্রিয়াপদ এখানে হলো দিচ্ছেন। সবাই আইডেন্টিফাই করতে পেরেছো আশা করছি, দিচ্ছেন। তাহলে কে দিচ্ছেন? প্রথম প্রশ্ন। একটু সবাই দেখবে, আশা করি এবার তোমরা চ্যাট করতে পারবে। পঞ্চায়েত ওপেন হয়ে গেছে। পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত প্রধান। ওকে, পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান স্যার। বেশ বেশ, আমি এখানটাতে একটু লিখে নিচ্ছি। না, এতটা লিখবো না, ছাড়ো। ঠিক আছে, পঞ্চায়েত প্রধান। আমার এখানে তো প্রশ্নগুলো রয়েছেই। কি দিচ্ছেন? ত্রাণ ত্রাণ সামগ্রী। সামগ্রী। ত্রাণ সামগ্রী। সামগ্রী। আচ্ছা, বেশ। আহ সবাই করেছো নিশ্চয়ই খাতাতে। কাদের দিয়ে দিচ্ছেন? না কর্মচারীদের দিয়ে। কর্মচারীদের দিয়ে। কর্মচারীদের দিয়ে। কাদের জন্য দিচ্ছেন? না বন্যার্তদের জন্য দিচ্ছেন। কি থেকে দিচ্ছেন? তহবিল তহবিল থেকে দিচ্ছেন। কোথায় দিচ্ছেন? না অফিসে। তার অফিসে বা অফিসে, অফিসে। যে কোনো একটা। তার অফিসেও বলা যেতে পারে, অফিসে বলা যেতে পারে। তাহলে এই যে প্রশ্ন, এই প্রশ্ন করা থেকেই কিন্তু আমরা তার এখন পড়ছি শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগটা খুঁজে পাবো। এই যে কে দিচ্ছেন, বাক্যে ক্রিয়াপদ খুঁজে পেয়ে গেছি। সেই ক্রিয়া যে সম্পাদন করছে, কে করছে? কে দিচ্ছেন মানে আমরা উত্তর বলতে হবে না। কে দিচ্ছেন মানে কে ক্রিয়াটা সম্পাদন করছেন। যিনি ক্রিয়া সম্পাদন করেন তিনি হন কর্তা। তাহলে এখানে কর্তা। পঞ্চায়েত হলো কর্তা। ঠিক আছে,
পঞ্চায়েত হলো কর্তা, পঞ্চায়েত হলো কর্তা। তারপর কি দিচ্ছেন, মানে কর্তা যে কাজটি সম্পাদন করেন সেটা হয়ে যায় কর্ম। কর্তা যিনি কাজটি সম্পন্ন করেন বা সম্পাদন করেন তিনি কর্তা, আর সেই কর্তা যে কাজটি করেন সেই কাজটা হয়ে যায় হচ্ছে কর্মকারক। তাহলে এখানে কি দিচ্ছেন, ত্রাণ সামগ্রী, তাহলে এটা হয়ে যাচ্ছে কর্ম। প্রত্যেকে যা করেছো তা সঠিক হচ্ছে কিনা দেখে নাও। কাদের দিয়ে দিচ্ছেন, তাহলে কাদের দ্বারা, এটা হয়ে যাচ্ছে করণ। হুম, কাদের সাহায্যে, তাহলে কি হচ্ছে না কর্তা যার সাহায্যে কাজটা করেন, কর্মচারীদের সহায়তা নিয়েই তো তিনি কাজটা করছেন, তাই এটা হয়ে গেল করণ পদ। আমি এখনো কারক বলিনি, এটা করণ পদ বলেই ধরছি। এই কর্মচারীদেরটা হলো করণ পদ। তারপর কাদের জন্য দিচ্ছেন, না বন্যার্তদের জন্য দিচ্ছেন, এটা হলো নিমিত্ত পদ। কর্তা যখন, কর্তা যার জন্য কাজটা করে সেটা হয়ে যায় নিমিত্ত। তারপর কি থেকে দিচ্ছেন, তহবিল থেকে দিচ্ছেন, তাহলে কর্তা যেখান থেকে কাজটা করেন বা তার কাজটাকে সম্পাদন করেন, অপাদান। তারপরে কোথায় দিচ্ছেন, অফিসে বা তার অফিসে, এটা হয়ে গেল অধিকরণ পদ। এটা তোমরা কম বেশি জানো, এই জন্য খুব ডিটেলস আমি, সংজ্ঞাগুলো সব পরে আছে শ্রেণী বিভাগের মধ্যে, শুধু জাস্ট রিকল করিয়ে দিচ্ছি কিভাবে প্রশ্ন করতে হয়। তবে এই প্রশ্নটাই সবসময় করে তোমরা পাবে উত্তর, এটা হয় না। বাক্যের অর্থ বুঝে দেখবে সলভ করতে হচ্ছে, বাট প্রাইমারিলি তো এটা শিখতেই হবে। কে দিচ্ছেন, কর্তা পাচ্ছি আমরা, কি দিচ্ছেন, কর্ম পাচ্ছি, কাদের দিয়ে দিচ্ছেন, আমরা করণ পাচ্ছি, তারপর কাদের জন্য দিচ্ছেন, এই জন্য দিয়ে প্রশ্ন করে আমরা নিমিত্ত পাচ্ছি, এবং কোথা থেকে বা কি থেকে দিচ্ছেন, কোথা থেকে দিচ্ছেন, এই হইতে থেকে চেয়েতে আমরা পাচ্ছি অপাদান, এবং তারপর আমরা পাচ্ছি অধিকরণ। কোথায় দিচ্ছেন, কখন দিচ্ছেন, এই প্রশ্নগুলো করে আমরা পাই অধিকরণ। এই এই প্রত্যেকটাকে যদি আমরা কর্তা পদ, এটা অধিকরণ পদ, নিমিত্ত পদ, অপাদান পদ, করণ পদ, কর্মপদ, এগুলো ধরলাম মানে এটাই। এবার এই ক্রিয়াপদের সঙ্গে এই পদগুলির যে সম্পর্ক, সাপোজ এই ত্রাণ সামগ্রী পদটির সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা হলো কর্ম সম্পর্ক বা কর্মকারক। এই সম্পর্কটার নাম হলো কর্মকারক। এটি কিন্তু কর্মপদ, এটি করণ পদ হিসেবে চিহ্নিত হয়েছে। এরপর এই সম্পর্কটির নাম হয়ে যায় হলো কারক। এবার যাদের সম্পর্ক নেই, ধরো এই সরকারি কথাটাকে আমরা মেলাতে পারিনি, সরকারি দিচ্ছেন, কিভাবে কিভাবে মেলাবো খুঁজে পাচ্ছি না, যেহেতু এর সঙ্গে কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না, এটাকে আমরা অকারকে ফেলবো, অকারকে ফেলবো। ওকে, তাহলে এই সম্পর্কটার নামগুলোই হলো কারক। আমি আবারও বলছি, এইগুলি পদ, দেখবে সংজ্ঞার ক্ষেত্রেও বইয়ে লেখা আছে, সেই সম্পর্কটিকে বইয়ে বা আমিও দেখাবো, সবসময় খেয়াল রাখবে। তুমি হয়তো খুব পারফেক্ট, মানে পারফেক্ট ভাবে সংজ্ঞায় লিখছো না, কিন্তু নিজের মাথায় খেয়াল রাখবে, কনসেপচুয়াল প্রশ্নে কাজে লাগবে। এই সম্পর্কটির নাম হলো, যেমন করণ পদটির সাথে যে সম্পর্ক তাকে বলা হচ্ছে করণ কারক, অপাদান পদটির সঙ্গে যে ক্রিয়াপদের সম্পর্ক তাকে বলা হয় অপাদান কারক, এইভাবে চলতে থাকে। এই যে তোমাদের পুরানো পদটি থেকে আমি সম্পর্ক এবং লিস্ট আউট করে দিয়েছি, একবার একবার জাস্ট দেখে নাও, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর এখানে প্রশ্নগুলো দিইনি, কর্তৃ সম্পর্ক, পায়েস, কর্ম সম্পর্ক, এক্ষুনি যে প্রশ্নগুলো করেছি, এই প্রশ্নগুলো দিয়ে এই বাক্যটাকে অ্যাপ্লাই করে দেখে নাও উত্তরগুলো ঠিক হয়েছে কিনা, একটু নিজেরা মিলিয়ে নাও। চ্যাট বক্সে সম্বন্ধপদ নিমিত্তকর্তা কাকে বলে। আচ্ছা, সুপ্রীতির প্রশ্ন, নিমিত্তকর্তা কাকে বলে। ওকে, চ্যাট হচ্ছে, থ্যাংক ইউ স্যার। জ্যোতিষ্ক ধন্যবাদ জানিয়েছে। নিমিত্তকর্তা কাকে বলে, আসবো। সবাই মিলিয়ে নিয়েছো এটা, বেশ। আগের যে বাক্যটা হলো ওখানে কেবলমাত্র অফিসেটা
অধিকরণ না তার অফিসে পুরোটাই অধিকরণ হবে? আচ্ছা, তোমার একটা প্রশ্ন ছিল। দেখো, যদি তার অফিসে দাগ দেয় তাহলে তার অফিস পুরোটাই অধিকরণ। যদি, খুব ভালো প্রশ্ন করেছে, আমার একটা খেয়াল ছিল না, আমি সরকারিটাকে নোটিশ করেছি, এটাকে নোটিশ করিনি। এক্ষেত্রেও কিন্তু এই তাঁরটাকে আমরা, তাঁরের সাথে কোনো সরাসরি সম্পর্ক নেই, অফিসেটা অধিকরণ, তাঁরটা এখানে সম্বন্ধ পদ। ওকে স্যার। দাগ দেওয়া যেরকম ভাবে থাকবে সেভাবেই হবে। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। তুমি হাত তুলেছিলে, আমি চ্যাট বক্সটা লক্ষ্য করলাম, এটা ক্লিক করিনি। এই যে কর্তৃ সম্পর্ক, আমি যে কথাটা এতক্ষণ ধরে বললাম সেটা এখানে লিখেছি, সম্পর্কটির নাম হলো কারক। ঠিক আছে, কারকের তাহলে শ্রেণী বিভাগগুলি একটু যাদের এখনো পর্যন্ত মুখস্থ হয়নি পরপর তারা লিখে নাও। আমার মনে হয়, মনে হয়েছে তোমাদের সাথে কথা বলে অনেকেরই এখনো যদি জিজ্ঞাসা করা হয় কারক কয় প্রকার, গুলিয়ে যাবে। একটু লিখে নাও, কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, নিমিত্ত কারক, অপাদান কারক, অধিকরণ কারক। হ্যাঁ, আশা করি লিখে ফেলেছো। এবার এই যে সম্পর্ক, এতক্ষণ আমরা সম্পর্ক সম্পর্ক চেঁচাচ্ছিলাম তো, এই সম্পর্কটাকে কিভাবে নির্ণয় করা হয়, বা এই সম্পর্কটা নির্ণয় করতে সাহায্য করে কে? এই সম্পর্কটা নির্ণয় করতে সাহায্য করে বিভক্তি। এই জন্য কারক জানতে গেলে আমাদের জানতে হয় বিভক্তি। অনেক সময় হয় বিভক্তি পারে না সম্পর্ক বের করতে, বা বিভক্তি ব্যবহার করে সম্পর্ক করা যাচ্ছে না। বিভক্তি বিভক্তি না পারলে আসে অনুসর্গ, যা কিনা বিভক্তিরই কাজ করে, আমরা পড়বো। এবং অনেক সময় আমরা দেখতে পাই বিশেষ্য সর্বনামের সাথে নির্দেশকের ব্যবহার। তাহলে এই তিনটে বিষয় প্রাইমারিলি আমাদের ধারণা করতে হবে। বিভক্তির ধারণা, একটা সংক্ষিপ্ত ধারণা প্রথমে পেয়েছি আমরা, ডিটেলস পাইনি, প্রশ্ন আসে যেই জায়গাগুলো থেকে সেগুলো সমেত আমি এবার বলবো। জানতে হবে অনুসর্গ, জানতে হবে অনুসর্গ বিভক্তির পার্থক্য, নির্দেশকের সাথে পার্থক্য, এবং প্রত্যেকটাই কনসেপচুয়াল প্রশ্ন আসে। তির্যক বিভক্তি অকারক পদ কাকে বলে? অকারক পদ কাকে বলে উত্তর কিন্তু আমি দিয়েছি। নিরপেক্ষ কর্তা কাকে বলে? তুমি কেমন আছো, এটি কারক না অকারক হলে কি কারক বা অকারক? আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের প্রশ্নে আসছি। স্যার রয়েছেন, স্যার যেগুলো তোমাদের রিপ্লাই দিতে পারবেন দিয়ে দিচ্ছেন। আমি পড়াটা কমপ্লিট করি, তারপর আমি তোমাদের প্রশ্নগুলো নিচ্ছি। কিছু প্রশ্নের উত্তর তো ধীরে ধীরে পাওয়া যাবে। যাও, কেন সরছে না? কি হলো? হ্যাঁ, এই যে, চলো। আচ্ছা, বিভক্তিটা বলছিলাম তো। বিভক্তিতে তোমরা জেনে গেছো ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, বিভক্তি প্রসঙ্গে তোমরা জেনে গেছো। এবার প্রাইমারিলি একটু জেনে নিতে হবে এই যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, তাই ধ্বনি কাকে বলে, না বর্ণের উচ্চারিত রূপটা হলো ধ্বনি, বর্ণ কাকে বলে, না আহ, আহ, ধ্বনির লিখিত রূপকে বলা হচ্ছে বর্ণ? সুপ্রীতি বলো, হাত তুলেছো। সুপ্রীতি? স্যার। হ্যাঁ, বলো। আচ্ছা, ঠিক আছে। এবার কি, আমি দেখো একটু একটু দ্রুত বলে যাচ্ছি। শব্দ কাকে বলে, না অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে? ধাতু কাকে বলে? এই প্রাথমিক ধারণাগুলো জানতে হয় বিভক্তি পড়তে গেলে, নইলে বুঝতে পারবে না শব্দের সাথে বিভক্তি, ধাতুর সাথে বিভক্তি, তাহলে ধাতু জিনিসটা কি, শব্দ জিনিসটা কি, এগুলো তো জানতে হবে। সেই জন্য ধাতু কাকে বলে, না ক্রিয়াপদের মূলকে ধাতু বলে। আমি এগুলো সবই বলে দিয়েছি প্রথমে, আমি এভাবে টেকনিক্যালি এখন দেখাচ্ছি, আমি কিন্তু সবগুলোই তোমাদের বলেছি। এই যে বিভক্তি বিষয়টি কি, আমি আগেই বলেছি, আমি যুক্ত র, আমার, এই যে ব্যাপারটা, সেই রকমই রামকে, বাড়িতে, এ, কে এবং তে, এইগুলো বিভক্তি।
তোমাদের ধারণা রয়েছে আশা করছি। আমি যাচ্ছি, তোমাদের প্রশ্নের জায়গাগুলো দেখতে পাচ্ছি, এই জায়গাগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বিভক্তি কথার অর্থ বিভাজন বা বন্টন। এটা যারা জানো না তারা লিখে নাও, প্রত্যেকে লিখে নাও, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, স্বর্ণদ্যুতি বলো, হাত তুলেছো। স্যার বলছিলাম যে বিভক্তি কথাটার অর্থ বিভাজন বা বন্টন, কিন্তু বিভক্তি তো শব্দের সঙ্গে যুক্ত হয়ে পদ তৈরি করছে, তো মানে এটা তাহলে বিভাজন কেন অর্থটা? আচ্ছা, ঠিক ঠিক, প্রশ্ন তো ঠিক, ভাবিনি, ভেবেছি এটার লজিকটা আমার এই মুহূর্তে। আচ্ছা, এটা আমাকে একটু চিন্তা করতে দাও। আমি এটা জানতাম, এই প্রশ্ন আমারও মাথায় এসছে, এই মুহূর্তে মাথায় আসছে না, কথাটা ভুলে গেছি যে বিভাজন বা বন্টন কেন বলা হচ্ছে। অ্যাকচুয়ালি বিভক্ত বিভক্তি স্যার এই অর্থে কারকে, হ্যাঁ বলো। আসলে আমি এই প্রশ্নটা স্কুলেও করেছিলাম, তো তখন বলেছিল যে না, বিভক্তি শব্দের অর্থ বিভাজন বা বন্টন নয়, ওটা মানে শব্দের প্রতি বিশেষ ভক্তি দেখিয়ে, মানে বিশেষ ভক্তি দেখানো, এই টাইপের অর্থটা বিভক্তি শব্দের। কিন্তু বইয়ে বিভাজন বা বন্টন এটাই লেখা আছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ওর ব্যুৎপত্তিগত অর্থই বলতে পারি, এটা আসল অর্থ। এবার ওটা বাক্যের সাথে যেহেতু যুক্ত হয়, এবার বিভক্তি, আমরা স্বরভক্তি পড়েছি, সেখানে তুমি যে লজিকটা দেখাচ্ছ স্বরভক্তি চলে, কিন্তু বিভক্তি অ্যাকচুয়ালি ভক্তির বি, বি মূলত নেতিবাচক শব্দ তৈরি করতে আমরা ব্যবহার করি। অনেক সময় আবার, যেমন শুদ্ধ, এক্ষুনি আমার মনে পড়লো, লজিকটা ঠিক মেলানো যাবে। শুদ্ধ, আমরা যদি যদি বলি বিশুদ্ধ, তখন সেটা আরো বিশেষিত করছে শব্দটিকে, তাই তো, তার শুদ্ধতাটার তীব্রতাটা বাড়িয়ে দিচ্ছে। তেমনি একদমই হতে পারে এটা, যে বিভক্তি কোনো বই না সেই অর্থে এটাকে নিয়ে কিছু বলেনি, বিভক্তি এখানে ওই ভক্তিটার পরিমাণ আরো বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, তুমি যে লজিকটা বলছো স্বরভক্তির সিমিলারিটি রেখে, হতে পারে সেটা, না হওয়ার কিছু নেই। তবে পরীক্ষায় লেখার জন্য বিভাজন বা বন্টন লিখতে হয়, যেহেতু বইগুলোতে আছে, সেই জায়গা থেকে যে বিভক্তি কথার অর্থটা কি, অর্থটা কিন্তু বিভাজন বা বন্টন। ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। এই এই লজিকটা, এই যে শুদ্ধ বিশুদ্ধ লজিকটা আমার এক্ষুনি মাথায় এলো। ঠিক, একদম ঠিক আছে। এইভাবে কিন্তু হতে পারে যে বিভক্তি, যেহেতু শব্দের প্রতি বা ধাতুর প্রতি একটি ভক্তির টেন্ডেন্সি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে এটাকে বিভক্তি বলে। তবুও আমি আরো একটা লজিক, আমার এক্ষুনি মাথায় আসছে না সেই বিষয়টা, আমি জানাবো তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে। আচ্ছা, বিভক্তির ব্যুৎপত্তি, বিভক্তি শব্দকে ধাতুকে, শব্দ এবং ধাতুকে পদে পরিণত করে, আর বিভক্তি কারক ও ক্রিয়ার কাল নির্ণয়ে সাহায্য করে। হুম, ঠিক আছে, কারক নির্ণয়ে সাহায্য করে, কাল নির্ণয়ে সাহায্য করে, পুরুষ নির্ণয়ে বিভক্তি সাহায্য করে। বিভক্তি কি না, বর্ণ বা বর্ণ সমষ্টি, যা কিনা বা ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, বর্ণ বা বর্ণ সমষ্টি বললে বেশি ভালো হয়, যেগুলো শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে শব্দকে নামপদে এবং ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে, তাকে বলা হয় বিভক্তি। যেমন এটা, এটা অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। এবার যেটা আসবো, এখনই একজনের প্রশ্ন দেখছিলাম, এই তির্যক বিভক্তি প্রশ্নটা দেখছিলাম। আচ্ছা, শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি এবং শূন্য বিভক্তি, বিভক্তির তিনটে রূপ। শব্দ বিভক্তি যেই বিভক্তিগুলি শব্দের সাথে যুক্ত হচ্ছে, ধাতু বিভক্তি যেই বিভক্তিগুলি ধাতুর সাথে যুক্ত হচ্ছে, আর শূন্য বিভক্তি মূলত অবিভক্তি, যে বিভক্তিটি আছে কি নেই পরিষ্কার বোঝা যায় না দেখে, তাকে বলা হয় শূন্য বিভক্তি। সব উদাহরণ রয়েছে। এছাড়া আরেকটা বিভক্তি আছে তির্যক বিভক্তি, যে বিভক্তি পরবর্তীতে লেখা বেরোবে, আমি এখন জাস্ট রিকল করিয়ে দিচ্ছি, যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়, তাকে বলা হয় তির্যক বিভক্তি। এ এবং তে হলো এর উদাহরণ। দীপান্বিতা বলো। ওটাই বলতাম, যে সকল বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে বলা হয় তির্যক বিভক্তি। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। শব্দ বিভক্তি, শব্দের সাথে যে বিভক্তি যুক্ত হয় তাকে শব্দ বিভক্তি। ধাতু বিভক্তি, ধাতুর সাথে যে বিভক্তি যুক্ত হয় ধাতু বিভক্তি। শূন্য বিভক্তি, যে বিভক্তি এই আসলে অপ্রকাশিত, অবিভক্তি যেটাকে বলছে, আরেকটা নাম কিন্তু অবিভক্তি। তির্যক বিভক্তি, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যে বিভক্তি একাধিক কারকে ব্যবহার করা হয় সেই বিভক্তিকে তির্যক বিভক্তি বলা হয়। এ এবং তে বিভক্তি, অতিরিক্ত ডিটেলস আর গিয়ে লাভ নেই।
বিশেষ মানে প্রয়োজন পড়ে না। আচ্ছা, স্যার রয়েছেন, এক্ষেত্রে co-host হিসেবে আছেন। আচ্ছা, এরপর এরপর আমাদের অনুসর্গের ধারণা নিতে হবে। অনুসর্গ হলো কি না, একটি অব্যয়, এক ধরনের অব্যয়, এক ধরনের না, সেটি একটি অব্যয় যা, আচ্ছা দীপান্বিতা উত্তর বলতে চাইছে, আমি বলে দিচ্ছি, তোমাদের থেকে নেব। তোমরা যারা পারবে হাত তুলে রাখো, অবশ্যই আমি জানতে পারবো যে কে কে পারবে। অনুসর্গ এক ধরনের অব্যয় যা শব্দ মানে বিশেষ্য সর্বনামের পরে আলাদাভাবে বসে বিভক্তির কাজ করে। বেশ, এই যেমন দেখো, যেসব অব্যয়, এই অব্যয় কথাটিতে জোর দিচ্ছে এই কারণে পরীক্ষায় এখান থেকে কনসেপচুয়াল প্রশ্ন দেয় যে অনুসর্গ আসলে কি। অনুসর্গ আসলে কিন্তু অব্যয়, সেটা মূলত বিশেষ্য এবং সর্বনামের পরে আলাদাভাবে, এই সংজ্ঞা থেকেই তোমরা এর পার্থক্যের বিশেষ গুরুত্ব রয়েছে। অনুসর্গ এবং বিভক্তির পার্থক্য প্রতি বছরই কম বেশি কনসেপচুয়ালি বিভিন্নভাবে প্রশ্ন নিয়ে ফিরে আসে। হ্যাঁ, তাহলে বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে বিভক্তির কাজ করে অনুসর্গ। তাকে বা যে কাজ করে তাকে, যে অব্যয়, তাকে অনুসর্গ বলে। এই যে বিভক্তির কাজ, সরি, অনুসর্গের কাজ কি, বিভক্তির কাজই করে, সম্পর্ক নিরূপিত করে। আচ্ছা, আলাদাভাবে বসে, এই পয়েন্টটা মনে রাখতে হবে। এক্ষুনি পার্থক্যটা দেখবো। গাছ থেকে নেমে এসো, এই যে থেকে, এখানে অনুসর্গ। আচ্ছা, এই পার্থক্যটা তোমাদের একটুখানি খাতায় লিখে নাও প্রত্যেকে। এই পার্থক্য কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বিভক্তি এবং অনুসর্গের মধ্যে পার্থক্য দেখো, পয়েন্টগুলো সব মেলাও। এতক্ষণ ধরে যে আলোচনা থেকে নিশ্চিতভাবে পারছো, বিভক্তি শব্দের সঙ্গে বসে, শব্দ বা ধাতুর, এখানে বা ধাতুর। আচ্ছা, কিন্তু অনুসর্গ আলাদাভাবে বসে, বিভক্তি বা বিভক্তি শব্দ বা ধাতুর পরে বসে, অনুসর্গ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে। আচ্ছা, বিভক্তির কোনো অর্থ নেই, অনুসর্গের একটা আলাদা নিজস্ব অর্থ আছে। বিভক্তি যেহেতু বর্ণ বা বর্ণগুচ্ছ, সেক্ষেত্রে তার অর্থটা পাওয়া যায় না, আর এর অর্থ আছে। মোটামুটি এই তিনটে পয়েন্ট ইনাফ। এই যে অনুসর্গের অপর নাম ভীষণভাবে ইম্পর্টেন্ট, পরসর্গ, পরে বসে, সম্বন্ধীয়, সম্বন্ধ তৈরি করতে সাহায্য করে, কর্ম প্রবচনীয়। এই বিষয়েও আমাদের একজন স্যার বলতেন যে কর্ম প্রবচনীয় যে কেন বলা হয়েছে, এটার সঠিক তথ্য কিছুই পাওয়া যায়নি কোনো বই থেকে। তবে এটুকু বলা হয় যে অন্যান্য পদগুলিকে সে যেহেতু অনুসর্গ কাজের করে তোলে, তাকে কাজে লাগিয়ে নেয়, সে নিজে ব্যবহৃত হয়ে, তাই কর্মপ্রবচনীয় বলা হচ্ছে। আমাদের স্যারও এটা বলতেন, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমিও কোনো পড়িনি যে কেন কর্মপ্রবচনীয় বলা হচ্ছে, আমার পড়া হয়নি এটা, মানে আমি দেখিনি। অনুসর্গ আসলে, তবে ওই লজিকটি লজিক্যাল। অনুসর্গ আসলে কি পদ, এক্ষুনি বলছিলাম, অব্যয় পদ। অনুসর্গ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে। আবার পয়েন্ট করে বলা হয়েছে অনুসর্গ বিভক্তির কাজ করে। ভাবছো এগুলো সব জানি, কিন্তু পরীক্ষায় কনসেপচুয়াল প্রশ্ন দেবে, খুব ভেবে চিন্তে এইভাবে পয়েন্টস করে কিন্তু দেওয়া হয়েছে, আবারও আলাদা করে বিষয়টা দেওয়া হয়েছে, কারণ ওই সংজ্ঞার সাথে পড়ে নিচ্ছে, কিন্তু সংজ্ঞার সাথে পড়ার সময় স্টুডেন্টরা অনেক সময় না বুঝে পড়ে ফেলছে। সেই সমস্যাটা যাতে না থাকে তার জন্য আলাদা করে আবার পয়েন্ট করে দেওয়া হয়েছে। পারলে লিখে নাও, এমসিকিউ এসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গাগুলি। এবার অনুসর্গের ভাগ। অনুসর্গের ভাগ হচ্ছে শব্দজাত অনুসর্গ বা নামজাত অনুসর্গ বা নাম অনুসর্গ, ধাতুজাত অনুসর্গ। খুব সোজাভাবে এখানে আমি বলে দিচ্ছি, এগুলো যেহেতু বিশেষ ডিটেলস দরকার নেই। শব্দজাত, শব্দ থেকে জাত, ধাতুজাত, ধাতু থেকে জাত অনুসর্গ। এবার এই শব্দজাত অনুসর্গের তিনটে ভাগ আছে, সংস্কৃত অনুসর্গ, তদ্ভব দেশি অনুসর্গ, আর বিদেশি অনুসর্গ। চলো দ্রুত একবার দেখে নেই শব্দজাত অনুসর্গের উদাহরণগুলো দেখলেই হবে। দ্বারা, জন্যে, বিনা, ভিতর, বাহির, ছাড়া, শনে, সহিত, এইগুলি। ধাতুজাত কি, এই যে হতে, দিয়া, মানে যেগুলো ধাতু থেকে এসছে, লাগি, করেছে, এইগুলো উদাহরণগুলো জাস্ট মনে রাখলেই হবে। সংস্কৃত অনুসর্গ তোমরা শুনলেই বুঝতে পারবে, দ্বারা, দিকে, ন্যায়, একটু ভার আছে সেসব কথার, সংস্কৃত কথার যেমন ভার মধ্যে, সেগুলো। আচ্ছা, তদ্ভব অনুসর্গ, বিনা, তরে, মাঝে। তদ্ভব মানেই তদ্ভব শব্দের মতো সংস্কৃত থেকে এসছে কিন্তু রূপ বদলে নিয়েছে। বিদেশি অনুসর্গ, বনাম, বাদে, বদলে। এই বিদেশি অনুসর্গ বা উপসর্গ, এগুলোর কনসেপ্ট একটু মাথায় রাখার প্রয়োজন পড়ে।
তোমার এর ক্ষেত্রে উপসর্গটার প্রয়োজন পড়ে সমাসের ক্ষেত্রে আবার গিয়ে। আর হচ্ছে নির্দেশক। নির্দেশক হচ্ছে কিছুই না, বচন নির্দেশ করবে, শব্দকে নির্দেশ করে বা তার বচনটাকে নির্দেশ করে। এটাও একটা কিন্তু নির্দেশক হচ্ছে বর্ণ বা বর্ণগুচ্ছ, যেমন টি টা, খানাখানি, গুলাগুলি, এইগুলি। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন থাকলে তারা এই মুহূর্তে হাত তোলো, যতটা পড়িয়েছি। জ্যোতিষ্ক। স্যার হ্যাঁ, আমি বলো। বলছিলাম যে ওই দিকে বলে যেটা ছিল ওটা বাংলা ভাষায় ব্যবহার হয় না সংস্কৃত বিভক্তি? মানে আমার বইয়ে ওটা বাংলা করা আছে, দেশি। আচ্ছা, অ্যাকচুয়ালি কি বলতো, এই জায়গাগুলো ঝামেলা থাকেই, বিভিন্ন বই বিভিন্ন রকম করে দেয়। আমিও এটা বই থেকেই নিয়েছি। দিকে বাংলা অনুসর্গ অ্যাকচুয়ালি সংস্কৃত থেকেই তো এসছে, বাংলায় ব্যবহৃত হয়, সংস্কৃততেও ব্যবহৃত হয়। আহ, এই জন্য দিকেটা বোধহয় বাংলা, সংস্কৃততেও আছে, বাংলাতেও আছে। আমি কিন্তু বই থেকেই নেওয়া হয়েছে। হ্যাঁ, যদি বাংলাতে থাকে তুমি বাংলাতেই করো, দিকে এখানে রাখার দরকার নেই। এগুলো খুব মানে ভুলের জায়গা। কিছু কিছু শব্দ, কিছু কিছু অনুসর্গ এরকম হয় যেটা বিভিন্ন বই বিভিন্ন রকম করে থাকে। মানে যেমন আরবি ফার্সি শব্দ নিয়ে বিভিন্ন বইয়ে দেখা যায়, এবার এটার মূল খুঁজতে যাওয়াটাও তো খুব চাপের বিষয় হয়ে দাঁড়ায়। তুমি বাংলাই করো, দিকে। দিকেটা শুনে কিন্তু আমার মনে হচ্ছে বাংলাই হওয়া উচিত। আচ্ছা, আবারও এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, বিভক্তির সাথে নির্দেশকের পার্থক্য। বিভক্তি শব্দের সঙ্গে বসে শব্দকে পদে পরিণত করে, কিন্তু নির্দেশক সেটা করে না, নির্দেশক বচন নির্দেশ করে। দেখো, খুব সহজ মনে হলেও আমি বারবার বলছি, এখনই হঠাৎ করে জিজ্ঞাসা করলে সব হাবুডুবু খাবে। একদম যেন হাবুডুবু না খাও, তার ব্যবস্থা নিজেরা করো। বিভক্তি বিভক্তি পরে নির্দেশক বসতে পারে, বিভক্তির পরে নির্দেশক বসতে পারে, কিন্তু নির্দেশকের পর আর বিভক্তি বসতে পারে না। এই দুটি পার্থক্য লিখতে পারলেই এনাফ। আচ্ছা, আমি একটু চ্যাট বক্সটা দেখি, স্যার হয়তো রিপ্লাই দিয়েছেন তোমাদের। সম্বন্ধপদ কারক নয় কেন? স্যার সমস্ত কিছুর উত্তর দিয়ে দেবেন, আমি তারপরেও দিচ্ছি। এগুলো বেসিক কিছু প্রশ্ন তোমরা করছো, যেগুলো পড়াতে গেলে। শূন্য বিভক্তি কি করে চিনবো, এই প্রশ্নটা আশা করি তোমরা পেয়ে গেছো। আমি পড়াতে পড়াতেই আস্তে আস্তে না, তোমাদের এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, এগুলো আস্তে আস্তে তোমরা খুঁজে মানে পাবে, নিজেরাই আইডিয়া করতে পারবে। একদম শুরুতে কনসেপ্ট না নিয়ে একদম প্র্যাকটিক্যাল, মানে থিওরি না পড়ে প্র্যাকটিক্যাল হয়ে গেলে খুব মুশকিল। আচ্ছা, এরপর হচ্ছে নির্দেশকের একবচনাত্মক আর বহুবচনাত্মক, মানে এই গুলাগুলি বহুবচনকে নির্দেশ করে, একবচনকে নির্দেশ করে। এবার আমরা কারকে শ্রেণী বিভাগে ঢুকবো। এখানে অনেকগুলি প্রশ্ন তোমাদের রয়েছে, দেখা যাক। নিমিত্ত কর্তা বলে একজন বা দুজন কেউ লিখেছো, নিমিত্ত কর্তার অস্তিত্ব কোন বই দিয়েছে জানি না। প্রমিত বাংলায় বা বড়দের ব্যাকরণ বই, বড়দের ব্যাকরণ অর্থাৎ আমি বলছি হায়ার স্টাডির ব্যাকরণ বই, কোথাও কিন্তু নিমিত্ত কর্তার কোনো উল্লেখ আমি পাইনি। আমি জানি না কোন বই থেকে যে কথা বলছো, নিমিত্ত কর্তা বলে কিছু আছে কিনা। এবার হতেই পারে এই কিছু কিছু মানে নতুন বই যারা জোর করে করে কিছু শ্রেণী বিভাগ তৈরি করেছে। আমরা মূলত বামনদেব চক্রবর্তী, কালীপদ চৌধুরী এই বইগুলোকেই চেষ্টা করি, বা মানে মূলত এই বইগুলোকেই চেষ্টা করি ফলো করার, যেটা পর্ষদ করে থাকে। আচ্ছা, কর্তৃকারক। কর্তৃকারক তখন থেকে বলা হয়ে গেছে আমাদের, যে যে ক্রিয়াটা সম্পাদন করে সে কর্তা, আর ক্রিয়াপদের সঙ্গে সেই কর্তা পদের যে সম্পর্ক, তাকে বলা হয় কর্তৃকারক। সবার কাছে ক্লিয়ার? আমরা শ্রেণী বিভাগে ঢুকবো। দেখো, এখানে সংজ্ঞা প্রত্যেকের বইয়ে কম বেশি লেখা আছে। কর্তার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্কটাকেই বলা হচ্ছে কর্তৃকারক। এই যে রাম ভাত খাচ্ছে, ভাত খাওয়া কাজটা করছে কে? খাওয়া কাজটা করছে রাম, তাই রাম হলো কর্তৃকারক। সবার কাছে খুব ইজি। হুম, সবাই আশা করি বুঝতে পেরেছো। আবারও একবার বলছি কারুর কারুর জন্য, যে বাক্যের যে পদটি ক্রিয়া সম্পাদন করে সে কর্তা, আর এবং তার মানে তার সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটি হলো কর্তৃকারক। যদি বলো বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে, নাম্বার হয়তো দেবে কিন্তু মানে পাবে,
নাম্বার হয়তো পাওয়া যাবে, কিন্তু ভালো ইমপ্রেশন তৈরি হবে না। কর্তৃকারকের শ্রেণীবিভাগগুলি: প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, কর্তৃবাচ্যের কর্তা। এইটা যেমন ছোটদের বই আছে, এইটা বড়দের বইয়ে দেয় না হুট করে, আচ্ছা পড়ে নিতে হবে। তো এ বই ও বই বিভিন্ন রকম বই বিভিন্ন রকম করে ফেলে। এবং এই তোমাদের বাজার চলতি 10 পর্যন্ত মূলত 9-10 এর বই পর্ষদ যেগুলো দেয়, তবু এদের বইয়ের মধ্যে এত কনফিউশনের জায়গা তৈরি আছে। আহ, যারা একটুখানি ব্যাকরণ নিয়ে চর্চা করছেন তাদেরকে জিজ্ঞাসা করো, তারা বলবেন, তারাই তোমাদের জানাবে যে এইগুলি অনেক সময় অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে কনসেপ্টের দিক থেকে। সমধাতুজ কর্তা, ব্যতিহার কর্তা, সহযোগী কর্তা। আমি প্রত্যেককে বলবো, এই লিস্টটা না তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না কর্তৃকারক কয় প্রকার, কিন্তু এই টার্ম গুলো মুখস্থ রাখতে হবে। এই কারণে তুমি তো আগে চিনে ফেললে সেটা কর্তৃকারক, কিন্তু সেটা কি ধরনের কর্তা তার জন্য তোমাকে টার্ম গুলো মুখস্থ রাখতে হবে, নইলে তুমি অ্যাপ্লাই করবে কি করে? এটা কি কর্তৃবাচ্যের কর্তা, এটা কি সমধাতুজ কর্তা? তোমাকে এই টার্ম গুলো মুখস্থ রাখতে হবে। তাই একটা জায়গায় লিস্ট করা আছে, একটু পারলে মুখস্থ করে নিও। এই নিরপেক্ষ কর্তা দেখলাম প্রশ্নের মধ্যে ছিল, বহু ক্রিয়ার এক কর্তা, এক ক্রিয়ার বহু কর্তা, সাধন হয়ে গেছে সাধন কর্তা, এবং কর্মকর্তৃবাচ্যের কর্তা। এই কর্তাগুলি আমরা এক্ষুনি দ্রুত জেনে নেব। প্রযোজক কর্তা একদম প্রত্যেকে কম বেশি জানো। আবারও বলছি, সঞ্জয় লীলা বানশালীর প্রযোজনায় দীপিকা পাডুকোন নাচছে বা সিনেমাটায় অভিনয় করছে। তাহলে কারুর নির্দেশে যখন কাজটা হয়, যে নির্দেশ করছে বা যার নির্দেশে কাজটা হচ্ছে, যে কাজটা করিয়ে নিচ্ছে, সে হলো প্রযোজক। সিনেমা দিয়েই মনে রাখি, আমিও মনে রেখেছি, তোমাদেরও বলবো মনে রাখতে। সিনেমা দিয়ে যে প্রযোজক কর্তা, যিনি প্রযোজনা করেন, যিনি নির্দেশটা দেন, যার নির্দেশে অন্য একটি কর্তা কাজটা করে, যে নিজে কাজটা করে না, সে হলো প্রযোজক কর্তা। কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিলে তাকে প্রযোজক কর্তা বলে। যেমন মা শিশুকে চাঁদ দেখান, মা শিশুকে দিয়ে চাঁদ দেখা কাজটা করিয়ে নিচ্ছেন, তাই মা হয়ে যাচ্ছে এখানে প্রযোজক কর্তা। কিছু কিছু উদাহরণের ক্ষেত্রে আমি তোমাদের জিজ্ঞাসা করব। আচ্ছা, আহ হাত উঠেছে দীপান্বিতা, তুমি কি কিছু জিজ্ঞাসা করবে? না স্যার, আমি ওই প্রযোজক কর্তাটাই বলতাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর প্রযোজ্য কর্তা, তাহলে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজ করিয়ে নেয় সেই প্রযোজ্য কর্তা। বাক্যের অর্থ ভালো করে বুঝতে হবে। তাহলে দিদিমণি ছাত্রদের অঙ্ক করাচ্ছেন, অঙ্ক করা কাজটা করছে কিন্তু আসলে ছাত্ররা, তাই ছাত্ররা হয়ে যাচ্ছে এখানে প্রযোজ্য কর্তা। যে কর্তা অন্যের অনুপ্রেরণায়, আসলে প্রযোজক কর্তার অনুপ্রেরণায় বা নির্দেশে কাজ করে, তাকেই বলা হচ্ছে প্রযোজ্য কর্তা। তার মানে প্রযোজক যার ওপর কাজটাকে প্রযোজ্য করছে, সেই কিন্তু প্রযোজ্য কর্তা, গোলাবে না। প্রযোজক মানেই সঞ্জয় লীলা বানশালী বা সিনেমার প্রযোজকের কথা মনে করবে, কারণ সেখানে প্রযোজ্য বলে কোনো শব্দ নেই। তার মানে সে নিজে এবং প্রযোজক নিজে কখনো সিনেমায় কাজ করছেন না, মানে খুব রেয়ারলি করেন, এমনি নিয়ম অনুযায়ী তিনি করেন না কাজ সিনেমায় অভিনয়। তাই এটা দিয়ে মনে রাখবে, কখনো গুলোবে না প্রযোজ্য আর প্রযোজক। প্রযোজক তিনি করিয়ে নেন, আর যাকে দিয়ে করিয়ে নেন তিনি হলেন, বা সেটা হলো প্রযোজ্য কর্তা। প্রত্যেকের আশা করি ক্লিয়ার হয়েছে। প্রযোজ্য কর্তা এবং প্রযোজক কর্তার পার্থক্যও কিন্তু নিজেদের মতো করে রেডি করে রাখবে, এটাও পরীক্ষায় কখনো কখনো দিয়ে থাকে। আচ্ছা, অশ্মি ঘোষ লিখছে, অনুসর্গ শব্দের সঙ্গে জুড়ে যায় না, অথচ তাদের যোগে বিভক্তি হয়। অথচ বিভক্তির তো কাজ করে, তাই এদের কর্ম প্রবচনীয় বলে। বিষয়টা কি না, লজিক্যাল হচ্ছে না। বিভক্তির মতো কাজ করে, কিন্তু কর্ম প্রবচনীয় কেন বলছি? মানে এরকম উত্তর প্রচুর মানুষ বলে থাকেন, প্রচুর বইয়ে পাওয়া যায়, কিন্তু এরকম উত্তরগুলো আমি প্রেফারেন্স দিই না। ঠিক আছে, আমি পাইনি কোনো লজিক্যাল, তোমরা জানা থাকলে অবশ্যই জানিও। এরপর হচ্ছে কর্তৃবাচ্যের কর্তা। কর্তৃবাচ্য মানেই ক্রিয়াপদ কি হবে না, কর্তার অনুসারী হবে। তাহলে বড় মামা এসেছেন, এই যে বড় মামা এসেছেন, এই বড় বড় মামা হচ্ছে এখানে কর্তা, এবং কর্তৃবাচ্যের কারণ বাক্যটা কর্তৃবাচ্যে আছে, এই জন্যই মূলত এটাকে কর্তৃবাচ্যের কর্তা বলা হচ্ছে। বড় মামা এসেছেন,
ওকে, তাহলে ক্রিয়াপদ এসেছেন, এটা কর্তাকে অনুসরণ করছে। সরি, বড় মামা, আমি মামার বড়টাই দাগ দিয়ে দিয়েছি, বড় মামা। হ্যাঁ? স্যার আর যদি এটা তুমি আর মামাকে একবার আলাদা করে বলবেন? কর্তৃবাচ্যের কর্তাটা তো? হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে দাঁড়াও, কে বলছো বলো তো? এটা জয়শ্রী? হ্যাঁ, গলাটা চেনা। ঠিক। জয়শ্রী, বাচ্যের কনসেপ্ট এখনো তো ক্লিয়ার হয়নি, সেই জন্য এটা মনে হচ্ছে। বাচ্য মূলত যে তিনটা প্রকার, সেই তিনটে প্রকার আমি লিখছি। কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, আর একটা হলো ভাববাচ্য। কোথায় গেল? আর একটা হলো ভাববাচ্য, আর একটা হয় কর্মকর্তৃবাচ্য, সেটা পরে আসছে, আগে এটাই বলি। কর্তৃবাচ্যের ক্ষেত্রে কি হয়, মানে আমি আমি খুব সোজা করে যদি বলি, একটা উদাহরণ দিয়ে কর্তৃবাচ্যের, যে আহ পাখিরা গান গায়, এখানটাতে লিখলে, দাঁড়াও একটু সরাই এটা, এক সেকেন্ড। যখন বাচ্চ পড়াবো খুব ডিটেলসে বলবো, এখন সোজা করে বোঝানোর চেষ্টা করছি। পাখিরা গান গায়, এই গান গায়টা ক্রিয়াপদ, জানো তো? শুধুমাত্র গায়টাও ক্রিয়াপদ, আবার গান গায়টা সংযোগমূলক ক্রিয়া। যৌগিক ক্রিয়া, সংযোগমূলক ক্রিয়া। এখানে গান গাইকে আমরা কিন্তু একসাথে যদি বলি, যদি দাগ দেওয়া থাকে একসাথে, তখন সেটাকে সংযোগমূলক ক্রিয়া বলে। ক্লাস 9-এ পড়ে এসছো তোমরা সংযোগমূলক ক্রিয়ার যৌগিক ক্রিয়া। যাই হোক, এই যে গায়, আমি যে গানটাকে বাদও দিই অবশ্যই, তো এই যে গায়, এই গায় কথাটা কারা, কে গায় না, পাখিরা গায়। এর মানে আমরা কর্তাকে কিভাবে খুঁজে পাই? কে দিয়ে প্রশ্ন করে, সে কাজটা কে করছে? পাখিরা করছে। এই ক্রিয়াপদটি কর্তাকে যখন অনুসরণ করে, যখন কর্তার অনুসরণী ক্রিয়াপদটি থাকে, তখন তাকে বলা হয় কর্তৃবাচ্য। সেই বাক্যের বাচ্য কথার অর্থ হলো বাচন ভঙ্গি। তো এই বলার ধরনে যখন আমরা দেখতে পাবো যে কর্তা ক্রিয়াপদের অনুসারী, তখন তাকে বলা হয় কর্তৃবাচ্য। এরপরে ডিটেলস আমি 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 এখানটা বোঝানোর মতো বুঝিয়ে দিচ্ছি তোমাকে। কর্মবাচ্য হলো আহ আমার দ্বারা বইটি দেওয়া হলো। তিনটে লিখে দিলে তোমরা বুঝতে পারবে আলাদা করে। আমার দ্বারা বইটি দেওয়া হলো। তাহলে দেওয়া হলো যৌগিক ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া আর সমাপিকা ক্রিয়া যখন পাশাপাশি বসে, সেটাকে আমরা বলি যৌগিক ক্রিয়া। তাহলে দেখো, এই আমার, এখানে কি আমার দ্বারা দিলাম কে? আমিই তো দিলাম, আমি তো কর্তা। কিন্তু এই হলো বা দেওয়া হলো ক্রিয়াপদটি আমার সাথে অ্যাডজাস্ট করছে না। এ বইটি দেওয়া হলো, দেখো, তাহলে কি দেওয়া হলো? বই দেওয়া হলো, কর্মপদের অনুসারী হয়ে গেছে, তাই এটা কর্মবাচ্য। ক্রিয়াপদ যাকে অনুসরণ করবে তাকেই সেটা সেই বাচ্য হয়ে যাবে। যদি কর্তাকে অনুসরণ করে সেটা কর্তৃবাচ্য, যদি কর্মকে অনুসরণ করে তাহলে কর্মবাচ্য, আর ভাববাচ্য হলে সেটা হলো যখন ক্রিয়াপদকে অনুসরণ করে। ক্রিয়াপদকে অনুসরণ, যেমন পাখিরা গান গায় বলেছিলাম, এবার লিখছি পাখিদের গান গাওয়া হয়, পাখিদের গান গাওয়া হয়। হুম। আহ, গান হয়, দেখো, গান গায়, কিন্তু গান হয়, এর সঙ্গে এর তো সম্পর্ক পাবে না তুমি। তুমি সম্পর্ক পাবে গাওয়ার সাথে। গাওয়া হয়, ফলে এই ক্রিয়াপদকে যেহেতু অনুসরণ করছে ভাববাচ্যে, সরি, মানে ভাববাচ্যে যেহেতু ক্রিয়াপদকে অনুসরণ করছে, তাই এটাকে ভাববাচ্য বলা হচ্ছে আর কি। মানে যখন ক্রিয়াপদ আহ, আহ, মানে নিজেই নিজেকে কন্ট্রোল করে, তাকেই ভাববাচ্য বলে। কর্তৃবাচ্য কর্তাকে
কর্মকে, এবং কর্তৃ আর কর্ম না হলে যা পড়ে থাকে তাই ক্রিয়াপদ, এবং ক্রিয়াপদকে, কারণ কর্তা কর্ম ক্রিয়া, আমি এখানে এটা বললে আরো ভালো বোঝা যাবে। আমাদের যে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, বাংলার তো ফরমেটিং এভাবে হয়। তো এই দুটো বাদ দিলে, এই দুটোকে যদি অনুসরণ না করে, কর্তাকে এবং কর্মকে যদি অনুসরণ না করে, তখনই সেটা হয়ে যায় ভাববাচ্য। তাই এটি ভাববাচ্য হলো। এবার কর্তৃবাচ্যের মানে ক্রিয়াপদ যদি কর্তাকে অনুসরণ করে, তাহলে সেটা কর্তৃবাচ্যের কর্তা। আমি বললাম না, বড়দের বইয়ে, তোমাদের বই আছে কিনা জানি না, আমি এটা ক্লাস 7 বইয়ে দেখেছি, আর কোথাও আমি দেখিনি কর্তৃবাচ্যের কর্তা কথাটা। কর্তৃবাচ্যের কর্তা মানে কর্তা সরাসরি ক্রিয়ার সাথে সম্পর্কিত হলে কর্তৃবাচ্যের কর্তা হয়। তবে প্রায় বেশিরভাগ কর্তাই কর্তৃবাচ্যের কর্তা হবে কর্তৃকারকের ক্ষেত্রে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। জয়শ্রী, বুঝতে পেরেছো? জয়শ্রী, হ্যালো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ তোমাকে স্যার, কর্ম, বুঝতে পেরেছি। আমার ওকে ওকে ওকে, কর্ম কর্তৃবাচ্যটা যখন বোঝাবো, কর্ম কর্তৃবাচ্যের কর্তা, তখন না আরো ভালো করে ক্লিয়ার হবে বিষয়টা। কর্মকর্তার মতো আচরণ করে, এক্ষেত্রেও একটা ভাব মানে কর্তৃবাচ্য বা কর্মবাচ্য ভাববাচ্যের পরে আরেকটি বাচ্য হয়, সেটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। সেখানে হচ্ছে কর্ম কর্তার মতো আচরণ করতে থাকে। আচ্ছা, বলো স্বর্ণদ্যুতি। স্যার আগের স্যার এক্সাম্পলটাতে ওই আপনি দেখেছেন ভাবার বড় মামা এসেছেন, তো হুম এখানে হুম, বড়টা তো আপনার অকারক হচ্ছে। অকারক, এক্সাক্ট, আমি একদম ঠিক। আমি এক্ষুনি একসাথে যদি দাগ দেওয়া থাকে তখন আর অকারক ধরবে না, বড় মামাটাকে একসাথেই বলে দিতে হবে যে কর্তা। আর যদি মামায় দাগ দেওয়া থাকে বা যদি বড়ই দাগ দেওয়া থাকে, তখন সেটা অকারক, একদম সম্বন্ধপদ। স্যার ভাববাচ্যটা আরেকবার বলে দিন না। আচ্ছা দাঁড়াও, বলছি, এখানটাতে লিখছি। উদাহরণ সঠিক না মাথায় এলে জিনিসকে ব্যাখ্যা করতে খুব অসুবিধা হয়। মহাশয়ের কোথায় থাকা হয়, বাচ্চুর ক্লাসটাতে চলে যাচ্ছি আমরা একদম এক রকমের। এই যে হয়, হ্যাঁ, কোথায় হয় তুমি দেখো, মহাশয়ের হয়, কোথায় হয়, বাক্যের অন্যান্য পদের সাথে তুমি কিছু সম্পর্ক পাবে না। এই থাকা হয় মানে অসমাপিকা ক্রিয়া, যেটি এখানে থাকা এবং হয়টা সমাপিকা ক্রিয়া। এই ক্রিয়াপদকে, এই হয়টি সমাপিকা ক্রিয়াটি এই ক্রিয়াটিকে অনুসরণ করছে। ওকে, যখন বাক্যে ক্রিয়াপদই প্রাধান্য পাবে, বাক্যের ক্রিয়াপদটি ক্রিয়াপদের দ্বারাই নিয়ন্ত্রিত, তখন তাকে ভাববাচ্য বলে। যেখানে কর্তৃপদ বা কর্তাও নিয়ন্ত্রণ করছে না, আমি আগের উদাহরণগুলোতে দেখিয়েছি যে কর্তা যখন নিয়ন্ত্রণ করছে তাকে কর্তৃবাচ্য বলছে। এই বড় মামা এসেছেন, আশা কাজটাকে বড় মামাই নিয়ন্ত্রণ করেছে। আমরা কর্ম কর্তৃবাচ্যের কর্তা যখন পড়াবো না, আমি এখানটা ডিটেলস ওই উদাহরণটা দিয়ে তোমাদের বোঝাতে পারবো। যেমন দেখো, মনে পড়েছে, মনে পড়েছে বলতে এখনই বলে দিচ্ছি। বাজনা বাজে, তোমরা তো সবাই এটাকে পড়েছো, সমধাতুজ কর্তা, তাই তো? বাজনা বাজে, কি বাজে? বাজনা বাজে, সমধাতুজ কর্তা। এটা একাধারে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। কারণ বাজনাকে তুমি রেখে দাও, বা বাঁশি বাজে, যাই বলি না কেন, এখানে বাঁশি বাজে নিলে আর সমধাতুজ কর্তাটা হতো না, বাজনা বাজে হলে সমধাতুজ কর্তা হয়ে যাচ্ছে। বাজনাটাকে তুমি রেখে দাও তো, সে কি নিজে নিজে বাজতে পারে? কারণ ভালো করে অর্থটা যদি, পুরোটাই তো অর্থের উপর দাঁড়িয়ে আছে, ভালো করে অর্থটা যদি দেখি, তাহলে বাজনা নিজে নিজে বাজতে পারে না। তাই এখানে বাজনাটি কর্মপদ, কি বাজে? বাজনা বাজে। কিন্তু বাক্যের আপাত অর্থটা তুমি দেখো, বাজনা যেন নিজেই বাজছে, বাঁশি বাজে, বাঁশি বাজে। আমি বাঁশি বাজে কথাটাকে নিলে আরো বেশি ভালো হবে, এটা সমধাতুজের সাথে তোমাদের মিল হয়ে যাচ্ছে। বাট এটাও হবে যদি অপশানে সমধাতুজ কর্তা না বলে বলা হয় কর্মকর্তৃবাচ্যের কর্তা, সেক্ষেত্রে কিন্তু হবে। কারণ কর্মপদটি কর্তার মতো আচরণ করছে, কর্মপদটি কর্তার মতো আচরণ করছে, সে যেন নিজেই বাজছে, বাজনা বাজে, বাঁশি বাজে, কেউ তাকে বাজাচ্ছে বলে আসলে বাজে না। আসলে কি বাজে? এটা কিন্তু কর্মপদ, কিন্তু
কর্তার অনুপস্থিতিতে সে নিজেই কর্তার রোল প্লে করছে, তাই এটাকে বলা হয় কর্মকর্তৃবাচ্যের কর্তা। এই বাচ্যের ক্ষেত্রে এটাই কর্মকর্তৃবাচ্য, কর্তার যখন কর্মপদ কর্তার মতো আচরণ করে। আমি আবার পরে বোঝাচ্ছি এটা। আচ্ছা, ভাব বাচ্যটা কি ক্লিয়ার হয়েছে? একদম মনে রাখো, বাচ্য পড়াবো যখন না, একটু ডিটেলস একটু আরো বলতে হবে আমাকে, তবে এটা এখন বলতে গেলে এমনি তো আমরা লেট, মানে জানি না কিভাবে শেষ হবে। সেটা হলো, কর্তৃবাচ্যে কর্তাকে অনুসরণ করবে ক্রিয়াপদ, কর্মবাচ্যে কর্মকে অনুসরণ করবে, এবং ভাববাচ্যে ক্রিয়াপদকে অনুসরণ করবে। এই হচ্ছে বাক্যের অর্থ থেকে বুঝতে হবে। সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্তা, এই যে সমধাতু, একই ধাতু থেকে জাত, এখানে জাত অর্থে মনে রাখবে, এই টার্মটা মনে রাখলেই বাবা, আর কিছু পড়তে হবে না। কর্তা ও ক্রিয়া যখন একই ধাতু থেকে উৎপন্ন হয়, তবে যদি উৎপন্ন হয় তবে তাকে সমধাতুজ কর্তা বলে। আবার বলছি, সমধাতুজ কর্তা আছে, সমধাতুজ কর্ম আছে, সমধাতুজ করণ আছে, সব সমধাতুজ আছে। মানে যে কারকটা আমরা চাইছি সেই কারকটা যদি একই ধাতু থেকে উৎপন্ন, তার মানে ম্যাগনেটারি জি, দেখো, একজনের প্রশ্ন স্যার উত্তর দিয়েছেন, কর্তার ভাগ উল্লেখ করব যদি অপশনাল কোশ্চেনে না তোমাকে দিয়েই দেবে ভাগ সমেত। আর যদি শুধু বলে এটা কি কারক, তুমি যদি সেখানে শুধুমাত্র কারক উল্লেখ করে দিয়ে আসো, শ্রেণী বিভাগ না দাও, কেউ তোমার নাম্বার কাটবে না, মানে নাম্বার কাটা উচিত নয়। এবং ওখানে না স্পেসিফিক্যালি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেছি যে ওখানে স্পেসিফিক্যালি এটা কি ধরনের কর্তা, এটা কি ধরনের, মানে আমাদের পরীক্ষাতেও এবং অপশনাল কোশ্চেনে মূলত এই গুলিয়ে দেওয়ার জন্য সেখানে দেওয়া থাকে কোনটা। এবং অপশনাল কোশ্চেনের নিয়মই হচ্ছে সবকটা গা ঘেঁষাঘেঁষি হবে, কিন্তু কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটাই ফাইনাল উত্তর। আচ্ছা, যেমন গায়ক গান গাইছে, তাহলে এই যে গায়ক গাইছে প্রত্যেকটাই গা ধাতু থেকে তৈরি হয়েছে, ফলে এটা হয়ে যাচ্ছে সমধাতুজ কর্তা। আমি আর বেশি এটা নিয়ে তাড়াতাড়ি একটু এগোচ্ছি। নিরপেক্ষ কর্তা, এটা প্রশ্নের মধ্যে ছিল। নিরপেক্ষ, একই বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা আলাদা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। এর থেকে সোজা আর কিছু হয় না একটা বাক্যে। এবার আমাকে আবার ক্রিয়াতে চলে যেতে হবে। ক্রিয়ার ভাগ আমরা পড়েছি না, এই সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, কর্মের দিক থেকে দ্বিকর্মক ক্রিয়া, আবার ক্রিয়ার দিক থেকে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া হলো যে ক্রিয়ার দ্বারা বাক্যের ভাব সম্পূর্ণ হয় না, আর সমাপিকা ক্রিয়া হলো যে ক্রিয়ার দ্বারা বাক্যের ভাব সম্পূর্ণ হয়। তাই তো? আচ্ছা, আমি দেখবো না বলে ঠিক করি। অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। হলো, এই জিনিসটা যারা যে প্রশ্ন করেছো সে একটু বিশেষ করে লিখে নাও। উদাহরণটা আমি বুঝিয়ে দিচ্ছি। সূর্য উঠলে অন্ধকার দূর হবে, তাহলে আমাকে প্রথমে খুঁজতে হবে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া। বাক্যে দুটি ক্রিয়া থাকবে, হ্যাঁ, বাক্যের অর্থের দিক থেকে। তাহলে একটি হলো কি হবে, আর একটি হলো উঠলে। পরিষ্কার, অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হবে, অসমাপিকা উঠা কাজটা কে করবে? সূর্য। তাহলে এটা হয়ে যাচ্ছে নিরপেক্ষ কর্তা। আবারও বলছি, একই বাক্যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা আলাদা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলা হয়। এটা সংজ্ঞাও আসতে পারে পরীক্ষায়, ইম্পর্টেন্ট, উদাহরণ সহ সংজ্ঞা মনে রাখবে। সহযোগী কর্তা, টার্ম থেকে বোঝা যাচ্ছে সহযোগিতা হবে দুটি কর্তার মধ্যে। কোনো বাক্যে দুটি কর্তার মধ্যে সহযোগিতার ভাব থাকলে বা ভাব লক্ষ্য করা গেলে তাকে বলা হয় সহযোগী কর্তা। এই যে মা ও বাবা ও মা একসাথে বাজারে গেল, বা মায়ে মেয়েতে রান্না করছে, তাদের উভয়ের মধ্যে যদি সহযোগিতার ভাব প্রকাশ পায় দুটি কর্তা, তাহলে কিন্তু দুটো কর্তা থাকতে হবে এবং তাদের মধ্যে কি হবে? সহযোগিতার ভাব থাকতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এইটা, সহযোগিতার ভাব থাকলেই তাকে সহযোগী কর্তা বলবো। সহযোগী কর্তার সাথে ব্যতিহার কর্তার পার্থক্য কিন্তু আসে। আচ্ছা, ব্যতিহার কর্তা, বাক্যে দুটো ক্রিয়া, বাক্যে
দুটো কর্তা, দুই বা তার বেশি কর্তা, যদি এদের মধ্যে বিরোধিতা বোঝায় বা পরস্পরের মধ্যে প্রতিযোগিতা বোঝায়, অ্যাকচুয়ালি অথেন্টিক তথ্য হলো পরস্পরের মধ্যে ক্রিয়া বিনিময়। কিন্তু ক্রিয়া বিনিময়ের সময় আমরা দেখতে পাই সহযোগী কর্তার সঙ্গে কিছুটা গুলিয়ে যায়। অ্যাকচুয়ালি সহযোগী কর্তায় ক্রিয়াটা একসাথেই করে। আর ব্যতিহার কর্তায় লেখা মানে বলা হয় যে পরস্পরের মধ্যে যখন এক বা একাধিক, এক নয় একাধিক বা ততোধিক কর্তা যখন পারস্পরিক ক্রিয়া বিনিময় করে, তখন তাকে বলা হয় ব্যতিহার কর্তা। মূলত মনে রাখার সুবিধার্থে আরো মনে রাখবে যে তাদের মধ্যে একটি প্রতিযোগিতার ভাব থাকে, কারণ এটা পার্থক্য আসে, আমি এক্ষুনি বলছিলাম, ব্যতিহার কর্তা এবং সহযোগী কর্তা। ব্যতিহার কর্তায় সর্বদাই অর্থের দিক থেকে দেখতে পাবে এরকম যুদ্ধ হয়, ঝগড়া হয়, তর্ক হয়, এরকম হবে। ঠিক আছে, রাজায় রাজায় তর্ক হয়। ওকে, চলো। মা মেয়েতে তর্ক হয় বললেও কিন্তু সেক্ষেত্রেও ব্যতিহার, পারস্পরিক ক্রিয়া বিনিময়, তর্ক করছে, এবং সেখানে প্রতিযোগিতা বা বিরোধিতা। এই যে দেখো, এইটা একটু খেয়াল রাখতে হবে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ব্যতিহার কর্তাকে সাধারণত দুই বা তার বেশি কর্তার মধ্যে বিরোধিতা বা প্রতিযোগিতা, এই পয়েন্টটাই মেনে, বিরোধিতা বা প্রতিযোগিতা। আর সহযোগিতাপূর্ণ, সহযোগী কর্তায় সহযোগিতাপূর্ণ কাজ করা বোঝায়। ক্লিয়ার প্রত্যেকের, আশা করছি। এবার উপবাক্যীয় কর্তা। দেখো, উপবাক্যীয় কর্তা মানে বুঝতে পারছো যে একটা উপবাক্য যদি কর্তার রোল প্লে করে তাকে উপবাক্যীয় কর্তা বলবো। এবার উপবাক্যটা কি? একটি সমাপিকা ক্রিয়া যুক্ত বাক্যের মধ্যে অবস্থিত একটি খণ্ডবাক্য। ওকে, তাহলে উপবাক্যীয় কর্তা হলো যখন একটি পুরো উপবাক্য মূল বাক্যের কর্তা হিসেবে কাজ করবে। মানে বাক্যটাই একটা কর্তা, যখন কোনো বিশেষ খণ্ডবাক্য প্রধান বাক্যের কর্তার ভূমিকা পালন করে। এই প্রথমে সংজ্ঞাটাই যথেষ্ট। কি বললাম? যেমন যে চুরি করেছে, যে চুরি করেছে সে দায়ী। তাহলে কে দায়ী? এখানে দায়ী কে? দায়ী না যে চুরি করেছে। একটি বাক্য, একটি মানে প্রধান খণ্ড বাক্য, সে কিনা কি হচ্ছে, উপবাক্য যাকে বলছি, সে কিনা কর্তার রোল প্লে করছে, তাকে আমরা বলবো আহ উপবাক্যীয় কর্তা। উপবাক্যীয় কর্তা দাগ দিয়ে নির্ণয় কারক খুব কম আসে, বরং উপবাক্যীয় কর্তার উদাহরণ জানতে চাওয়া হয়। উপবাক্যীয় কর্তা কাকে বলে জানতে চাওয়া হয়। উহ্য কর্তা, কর্তা উহ্য থাকলে তাকে আমরা উহ্য কর্তা বলি। উহ্য মানে প্রকাশিত অবস্থায় না থাকলে, এই যে এসো, এখানে কর্তা তুমি, তুমি এসো, বুঝতেই পারছি এখানে এসে বসো, তুমি এখানে এসে বসো, তাহলে যাকে যে কাজটা করবে, বসা কাজটা, সে তো উহ্য রয়েছে, তাই এটাকে বলা হচ্ছে উহ্য কর্তা। এই যে কর্মকর্তৃবাচ্যের কর্তা, বাক্যের কর্তার অনুপস্থিতিতে কর্মকর্তার মতো আচরণ করলে তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্যের কর্তা। এই যে এখানে এখন আর বাজার বসে না। আচ্ছা বলো তো, তোমরা একটু চ্যাট বক্সে লেখো তো, কে এখানে এখানে কর্মকর্তৃবাচ্যের কর্তা কোনটি? বাজার। আচ্ছা, এখানে একটি প্রশ্ন দেখলাম এক্ষুনি, যেন কই গেল, সে কি খণ্ডবাক্য কেটে দিয়েছে? সে বোধহয় মুছে দিয়েছে। এই যে প্রধান খণ্ডবাক্য কাকে বলে? প্রধান খণ্ডবাক্যর মধ্যে তোমরা বাক্যের জটিল বাক্য পড়েছো, এই জায়গাগুলো আমি আজকে না ওই ট্র্যাকটাতে যেতে চাইছি না। আমি ওই বাক্য চ্যাপ্টার পড়াবো যেদিন, সেই দিনে বলবো। এখন যে উদাহরণ দিয়েছি, একটি উপবাক্য সে যখন কর্তার রোল প্লে করবে তাকে বলা হচ্ছে উপবাক্যীয় কর্তা। কর্মকর্তৃবাচ্যের কর্তা হলো বাজার, কারণ বাজার মানুষ বসায়, কি বসে না, বাজার বসে না, এটা আসলে কর্মপদ, কিন্তু বাজার যেন নিজেই বসে মনে হচ্ছে, তাহলে কর্তৃপদ কর্মপদটি কর্তার মতো আচরণ করছে, তাই এটাকে আমরা বলছি কর্মকর্তৃবাচ্যের কর্তা। বহু ক্রিয়ার এক কর্তা, এগুলো নির্ণয়ে অতটা আসে না, এলে এভাবে আসবে, উদাহরণ দাও বা কাকে বলে।
এই টার্মটা থেকেই বুঝতে পারছো বহু ক্রিয়ার এক কর্তা। তাহলে অনেকগুলি ক্রিয়াপদ থাকবে, তার কর্তাটা হবে একটাই। যেমন শিশুটি বেশ হাসছে আর খেলছে আর নাচছে আর গাইছে, তাহলে এতগুলি ক্রিয়াপদ, সব কাজগুলো করছে শিশুটি, খেলছে নাচছে গাইছে, তাহলে একে বলা হচ্ছে বহু ক্রিয়ার এক কর্তা। এক ক্রিয়ার বহু কর্তা কাকে বলে? এক ক্রিয়ার বহু কর্তা কাকে বলে? না, উল্টোটা, ক্রিয়া অনেকগুলো হবে না, একটাই ক্রিয়াপদ হবে আর কর্তা হবে অনেকগুলো, তাই তো? যুদ্ধের পরেই এলো রোগ শোক মহামারী, তাহলে যুদ্ধের পরেই কর্তা কি, কে কে এলো? রোগ এলো, শোক এলো, মহামারী এলো। ওকে, তাই বলছে যুদ্ধের পরেই এলো রোগ শোক মহামারী। তা এটাও পরীক্ষাতে মূলত আসে, উদাহরণ বা কাকে বলে দিয়ে মানে আসার চান্স থাকে। নির্ণয়ের ক্ষেত্রে তোমরা সহজেই ধরতে পারবে এগুলো। এলো, কে এলো, যখনই প্রশ্ন করবে একাধিক পদ পেয়ে যাচ্ছ, তখন তোমার এমনি মনে হবে যে রোগ শোক মহামারী, তার মানে অনেকগুলি কর্তা, এবং প্রত্যেকটা খুব সেপারেট, রোগ শোক আলাদা, মহামারী আলাদা, আলাদা আলাদা জিনিস। ঠিক আছে, তাই এটাকে বলা হচ্ছে এক ক্রিয়ার বহু কর্তা। এরপরে বাক্যাংশ কর্তা। তাহলে সমাপিকা ক্রিয়াহীন, সমাপিকা ক্রিয়া নেই উপবাক্যের ক্ষেত্রে, যেটা বলছিলাম প্রধান খণ্ড বাক্য, সেখানে সমাপিকা ক্রিয়া থাকবে। এই বাক্যাংশ হলো সমাপিকা ক্রিয়াহীন একটি খণ্ড ভাব প্রকাশক বাক্যাংশ। এই বাক্যাংশটা যখন কি করবে না, কর্তার রোল প্লে করবে, বাক্যে কর্তার মতো কাজ করবে। একটু তোমরা এই উদাহরণটা থেকে আমাকে এটা বলবে। জীবনে সৎ পথে চলা অসম্ভব নয়, বাক্যাংশ কর্তা কোনটা? জীবনে সৎ পথে চলা। জীবনে সৎ পথে চলা। জীবনে আমি খণ্ডবাক্য যে জিজ্ঞাসা করেছো তাকে কিন্তু বেশ কয়েকবার আমি খুব ডিটেলসে উত্তর দিচ্ছি না, কিন্তু আমি উত্তর তাকে দিয়ে দিচ্ছি। এবার হলো সাধন কর্তা। এই সাধন কর্তাটাকে কি বলা হয়? উপকরণাত্মক বা এরকম একটা কিছু। এই মুহূর্তে কেউ একটু বলতে পারবে আমাকে? উপকরণাত্মক না উপকরণীয় কিছু একটা কর্তা বলে, বলতে পারবে? স্যার উপকরণ কর্তা। ওই উপকরণ কর্তাই বলে, যেহেতু সাধন কর্তাটা উপকরণ একটু কর্তা। উপকরণ কর্তা। হ্যাঁ, এটা খেয়াল রাখবে। যেমন ওই সমাসের ক্ষেত্রে অব্যয়ীভাব সমাসকেই প্রাদি সমাস বলে, আমরা অনেকেই জানি না, আমি জানতাম না ছোটবেলায়, তো মানে অনেক পরে জেনেছি। তো সেই রকমই সাধন কর্তাটাই কিন্তু উপকরণ কর্তা বা উপকরণ বাচক কর্তা, এরকম কিছু একটা নাম দেখেছিলাম। যাই হোক, যখন কোনো যন্ত্র উপায়, এটাকে বুঝেই না, ওই যে উপকরণ কথাটাকে মাথায় রাখবে, সাধন বুঝতে পারবে। যখন একটি মানে করণবাচক পদ যখন কর্তার রোল প্লে করবে, সোজা কথা, করণবাচক পদ যখন সরকার মানে কর্তার রোল, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে, তাহলে ভানে, স্বর্গে গিয়ে ঢেকি নিজে নিজে তো ভানতে পারে না, ঢেকির দ্বারা স্বর্গে ধান ভানা হয় আসলে। এই যে ঢেকি, এটি একটি যখন উপকরণ, ঢেকি দ্বারা কাজটা করা হচ্ছে, যখন একটি উপকরণ বা করণবাচক পদ মূলত কর্তার রোল প্লে করবে, তখন তাকে বলা হবে সাধনকর্তা বা উপকরণবাচক কর্তা। এই উদাহরণটাই সব জায়গায় প্রায় প্রসিদ্ধ, যাকে বলে। আচ্ছা, এরপরে এটাও অনেক আমি বোধহয় প্রশ্ন পেয়েছিলাম, অনুক্ত কর্তা উহ্য কর্তার মধ্যে কিন্তু পার্থক্য আছে, নিজেরা নিরূপণ করবে। অনুক্ত কর্তাটা পড়িয়ে দিই, নিজেরা খুঁজে বের করার চেষ্টা করবে যে অনুক্ত কর্তার উহ্য কর্তার মধ্যে কি পার্থক্য। অনুক্ত কর্তা, আবার বাচ্যের প্রসঙ্গ চলে আসছে। কর্মবাচ্যে অথবা ভাববাচ্যের ক্রিয়া যুক্ত কিংবা অনুসর্গযুক্ত কর্তাকে অনুক্ত কর্তা বলা হয়। এটা একটু কঠিন লাগতে পারে তোমাদের, এটা একটু কঠিন, সোজা হয়ে যাবে পরের অংশটা পড়লে। অনুক্ত শব্দের অর্থ হলো যা উক্ত বা প্রকাশিত নয়, তাই তো? আমরা প্রত্যেকে জানি অনুক্ত মানে যা উক্ত নয়। বাক্যে কর্তা উপস্থিত থাকলেও ক্রিয়াপদটি কর্ম বা ভাবের দ্বারা নিয়ন্ত্রিত হবার কারণে কর্তার প্রভাব সেখানে সরাসরি প্রকাশ পায় না। কি হবে? এই কিছু কিছু শ্রেণীবিভাগ সব বই করেনি, যেমন অনুক্ত কর্তাটা সব বইয়ে নেই। কি বলছে না, কর্তা উপস্থিত থাকবে বাড়িতে, ওই বাড়িতে বলছি মানে এটা উদাহরণ আমি বাড়িতে প্রধান মহিষীকে দিয়ে বোঝানো হয়। যাই হোক, বাক্যে কর্তা উপস্থিত থাকবে, কিন্তু ক্রিয়াপদটা হবে কার অনুসারী? না, ক্রিয়াপদ হবে কর্ম বা ভাবের দ্বারা। ওই ভাব মানে ওই ক্রিয়াপদের দ্বারাই নিয়ন্ত্রিত, তখন তাকে আমরা বলবো অনুক্ত কর্তা
মানে কর্তা নিজে উপস্থিত থাকবে কিন্তু নিজে সক্রিয় থাকবে না। মহাশয় নিবাস কোথায়? মহাশয় নিবাস কোথায়? মহাশয়ের নিবাস কোথায়? আচ্ছা, উদাহরণটা একটু বোধহয় আমার খটমট লাগছে, এক সেকেন্ড দাঁড়াও তো। স্যার ওটা মহাশয়ের নিবাস কোথায় এটা হবে? আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। মহাশয়ের নিবাস কোথায় বললে, দেখো, তাহলে মহাশয়ের নিবাস জিজ্ঞাসা করা হচ্ছে এখানে, কিন্তু ক্রিয়াপদটা কাকে অনুসরণ করছে? নিবাসকে। কি কোথায়? নিবাস কোথায়? ফলে এটা হয়ে যাচ্ছে এই যে ভাব বা বা কর্মপদ, সেই জন্য এটাকে বলা হচ্ছে অনুক্ত কর্তা। না, উদাহরণটা না আর একটু প্রমিনেন্ট উদাহরণ আমি চাইছি, এক সেকেন্ড দাঁড়াও তো। স্যার রামের পড়া হয়, এটাও তো হবে। রামের পড়া হয় লিখছি, দাঁড়াও। স্যার এই বাক্যটাকে এরকম ভাবেও বলা যাবে, যেটা উদাহরণে দেওয়া আছে, যে মহাশয়ের কোথায় থাকা হয়, তাহলে সেটা ভাববাচ্চার মতন শুনতে লাগছে। হ্যাঁ, নিবাস কোথায় না মহাশয়ের তো কোথায় থাকা হয়, ঠিক বলেছো। কোথায় থাকা হয়, তখন দেখো ক্রিয়াপদ আর কর্তাকে অনুসরণ করছে না। ওকে। আচ্ছা, রামের দ্বারাটা নিচ্ছি না, আমি আরো একটা উদাহরণ এক্ষুনি তোমাদের বলছি। এই যে দেখো, এখানেও দিয়েছে, বামন দেবী দিয়েছে, আপনার থাকা হয় কোথায়? আপনার থাকা হয় কোথায়? এইটা কি ঠিক দিয়েছে? স্যার তোমার তোমার দ্বারা এ আচ্ছা, কাজ এটা হবে ভাব না, এই পাচ্ছে। বাক্যটাও তো হবে। হ্যাঁ, আমার দ্বারা এই কাজ হতে পারে না। আচ্ছা, মূলত এই বাক্যগুলো এই দ্বারা, দিয়া, কর্তৃক, এই এই ধরনের অনুসর্গ দ্বারা বাক্যটি গঠিত হয়। হ্যাঁ, বলো কি বলছো? স্যার বলছিলাম এই উদাহরণটাও তো হতে পারে যে রাম কর্তৃক রাবণ নিহত হয়। হ্যাঁ, রাম কর্তৃক রাবণ নিহত হয়, কিন্তু এখানে কোনটা বলো তো অনুক্ত কর্তা? হুম, রাম হবে। রাম, অবশ্যই। যে মানে সেখানে রামটাই, মানে এখানে এটা নয় যে আগের গুলোর মতো যে কর্মটা প্রাধান্য পাচ্ছে সেটাকেই কর্তা করে দিচ্ছি, না। এখানে তাকে বলাই হচ্ছে সে অনুক্ত, সে বাক্যে গুরুত্ব পাচ্ছে না, কিন্তু সে অনুক্ত বলেই সে অনুক্ত কর্তা। হ্যাঁ, মহাশয়ের কোথায় থাকা হয়, এই মহাশয়টাই কিন্তু অনুক্ত কর্তা, কারণ ক্রিয়াপদ একে অনুসরণ করেনি। বুঝতে পেরেছো? এই রকমই উদাহরণগুলো সব মোটামুটি ওই কর্তৃবাচ্যের হবে না, ক্রিয়াপদটি ভাব বা কর্ম দ্বারাই নিয়ন্ত্রিত হবে, তাকে বলা হবে অনুক্ত কর্তা। আলংকারিক কর্তা এগুলো খুব একটা অস্তিত্ব দেখি না, কিন্তু তবুও গুরুত্বপূর্ণ। কোনো অচেতন বস্তুকে চেতনা আরোপ করলে সেটি অনেক সময় ক্রিয়া সম্পাদন করে, বাক্যের কর্তা হয়ে ওঠে। এই একদম উদাহরণটাই সরাসরি বলে নি, আকাশ আমায় শিক্ষা দিল। এই যে আকাশ কি শিক্ষা দিতে পারে, তাহলে এগুলি আলংকারিক কর্তার মধ্যে ফেলা হয়, এগুলি কর্তা, এগুলো কর্তৃপদী বা কর্তৃকারক, এটাই লিখতে হয়। খুব ডিটেলস দিলে তখন খুঁজে পাবে না, তখন দেখবে এটা আলংকারিক। যেহেতু আকাশ কি অচেতন, তাকে চেতনের বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে, সে যেন মানে চেতনা জীব একটি, তাই তাকে আমরা বলছি আলংকারিক কর্তা। এরপরে কি আর কর্তা আছে? না, কর্ম। কর্ম হচ্ছে কি বলেছি, যে কর্তা যে কাজটি করে সেটি হলো কর্ম। এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা মূলত পাই? আচ্ছা, স্যার খুব ভালোভাবে তোমাদের গাইড করে দিচ্ছেন।
হ্যাঁ, এই কথাটা আমি বেশ কয়েকবার উল্লেখ করেছি। আহ, খুব সুন্দর করে স্যার লিখে দিয়েছেন তোমাদের। সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়ার জন্যই বাক্যের এই খণ্ড বাক্য, প্রধান বা বাক্য ইত্যাদি ব্যাপারটা চলে আসে। আচ্ছা, কর্মকারক। কর্মকারক কাকে বলে না, বাক্যের কর্তা যা করে অর্থাৎ যাকে আশ্রয় করে করছে, ক্রিয়া সম্পাদন করছে, তাকেই বলা হচ্ছে কর্ম। মাধুরী গান গাইছে, গাইছেটা ক্রিয়াপদ। কে গাইছে না মাধুরী গাইছে, তাহলে এ তো কর্তৃকারক বা এ কর্তৃপদ, এখানে সম্পর্কটা হলো কর্তৃকারক সম্পর্ক। কিন্তু কি গাইছে, সে কি কে আধার করে এই গাওয়া কাজটা, সে কোন জিনিসটাকে আধার করে করছে, গানকে আধার করে করছে সেই গাওয়া কাজটা, তাই এইটা হয়ে যাচ্ছে কর্মকারক, বা এই সম্পর্কটা হয়ে যাচ্ছে কর্মকারক, এটা কর্মপদ। সবার কাছে এটা ক্লিয়ার। কি বা কাকে দিয়ে মূলত প্রশ্ন করে প্রাথমিকভাবে আমরা খুঁজে পাই। কর্মকারকের শ্রেণী বিভাগটা দেখো, মুখ্য কর্ম, গৌণ কর্ম, উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম, সমধাতুজ কর্ম, বাক্যাংশ কর্ম। সেই একই জিনিস, কর্মকর্তৃবাচ্যের কর্ম, উপবাক্যীয় কর্ম, কর্মে বিপসা, অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। এটা বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, মুখ্য কর্ম, গৌণ কর্ম, উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম, সমধাতুজ কর্ম, এই ফার্স্ট পার্টটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আর কর্মে বিপসা আমি একদম ডিটেলসেই বলছি, আর এখানে গল্পের মতো বলবো না। মুখ্য কর্ম, আমরা একটু আগেই ক্রিয়াপদ নিয়ে বলছিলাম যে বাক্যে দু রকমের ক্রিয়াপদ। আহ কর্মের দিক থেকে তিন রকম মূলত, এক কর্মক, দ্বিকর্মক এবং বহু কর্মক বলা হয়। কোনো বাক্যে দুটি কর্ম থাকলে তাকে দ্বিকর্মক বাক্য বলে, দুটি কর্ম উপস্থিত থাকলে। এই দ্বিকর্মক বাক্যের বস্তুবাচক একটি হয় আর অপরটি হয় ব্যক্তিবাচক বা প্রাণীবাচক। এই বস্তুবাচক কর্মটিকে বলা হয় মুখ্য কর্ম। আমি বলবো যেটি মরা সেটি মুখ্য, যেটি মরা সেটি মুখ্য, মানে যার প্রাণ নেই। হ্যাঁ, মরা আর মুখ্য কথাটাকে মাথায় রাখবে, যেটি মরা সেটি মুখ্য। তাহলে যদি দুটো কর্মপদ থাকে, তার মধ্যে যেটি বস্তুবাচক, যেটি মরা, সেটি হলো মুখ্য কর্ম, আর যেটার প্রাণ আছে, যেটা মরা নয়, সেটা গৌণ কর্ম। বোধিসত্ত্ব বলো। স্যার এখানে বলেছে যে প্রাণীবাচক কর্মটাকে গৌণ কর্ম বলা হয়। তাহলে আমরা যদি একটা বিশেষ উদাহরণের ক্ষেত্রে দেখি যে মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, তাহলে আমরা এখানে শিশুকে গৌণ কর্ম বলতে পারি। কিন্তু এই কিছুক্ষণ আগে কর্তার ভাগে যখন সেটা প্রযোজ্য কর্তা হয়েছিল, তাহলে স্যার এটা যদি পরীক্ষায় পড়ে আমরা কি লিখবো, প্রযোজ্য কর্তা লিখবো না গৌণ কর্ম লিখবো? খুব ভালো প্রশ্ন। মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, তাহলে খাওয়াচ্ছেন, কে খাওয়াচ্ছেন? মা খাওয়াচ্ছেন। কি খাওয়াচ্ছেন? ভাত খাওয়াচ্ছেন। কাকে খাওয়াচ্ছেন? শিশুকে খাওয়াচ্ছেন। কর্তার দিক থেকে এটাকে আমরা বলতেই পারি প্রযোজ্য কর্তা, শিশুকে। আবার কর্মের দিক থেকে আমরা কাকে বলছি, তখন এটাকে আমরা বলতে পারি গৌণ কর্ম। সরি, কর্মের দিক থেকে কি বা কাকে দিয়ে আমরা প্রশ্ন করে কর্ম তো পাই। মা তার কাজটা ভাতকে আধার করে করছে শুধু নয়, শিশুকে আধার করেও করছে। পরীক্ষায় আহ যদি দেয় করা উচিত, তোমার লজিকটা ঠিক আছে, কিন্তু করা উচিত এই এক্সাক্ট এইরকম উদাহরণের ক্ষেত্রে কর্তাকে নির্দেশ করাই উচিত। হ্যাঁ, প্রযোজ্য কর্তাটা করে আসা বেশি বেটার হবে। কারণ এই উদাহরণটা না বেশি ওইটার সাথে যাচ্ছে, ফলে যেহেতু একটা একটা ট্রেডিশনের মতো, সেই জন্য এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তুমি পরীক্ষায় যদি এই ধরনের উদাহরণ আছে, তাহলে কর্তাকেই প্রেফার করো। তোমার লজিক অনুযায়ী ঠিক, কথাটা ভুল নয়। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আমি তোমায় বইগুলো দিয়ে দেব, তাহলে কি দিয়ে দেব? বইগুলো তোমায় দিয়ে দেব।
দেখো এই যে অর্থের দিক থেকে তো কারকটা নির্ণয় হয় না। তুমি যখন এই কর্মের দিকটাতে যাবে ওখানটাতে এই যে মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন বা শিশুকে চাঁদ দেখাচ্ছেন ইত্যাদি কাজগুলো একটা আরেকটাকে দিয়ে করানো হচ্ছে, এরকমই ভাবটা প্রকাশ পাচ্ছে। ফলে ওটা কর্তাই হবে, ওটা কর্মের আন্ডারে ফেললে, এই কি কাকের প্রশ্নের লজিকে ফেললে কর্ম মনে হচ্ছে, কিন্তু বাক্যের অর্থের দিকটা দিনের শেষে না বাক্যের অর্থের দিকটাই দেখতে হয়। মানে আমরা দেখবো সেখানে দ্বারা দিয়া কর্তৃক বোঝাচ্ছে কিনা, সেই অর্থটাকেই যত বিশ্লেষণ করব সেগুলোকে খুঁজে পাবো। সেই রকমই এই যে আমি তোমায় বইগুলো দিয়ে দেব, এইগুলোর ক্ষেত্রে যে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কোনো এক ভাব কিন্তু প্রকাশিত হচ্ছে না। সেখানে যেহেতু কর্তা কাজ করে এবং সে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার ভাবটা প্রবল ভাবে প্রকাশিত হচ্ছে, প্রত্যেক বাক্যের বা কথার তো ভাব থাকে, তো সেই ভাবটার গুরুত্ব যখন বেশি তখন সেটাকে কর্তার আন্ডারে ফেলাটা বেস্ট, ঠিকঠাক, মানে উচিত। ওই যে সবটাই লজিকে চলে। আমি তোমায় বইগুলো দিয়ে দেবো, এক্ষেত্রে এটা আমরা তোমায় মুখ্য গৌণ কর্ম, এবং বইগুলো হলো মুখ্য কর্ম। গৌণ কর্ম এই যে বিশু অরুণকে খবরটা দিয়ে দাও, বিশু অরুণকে খবরটা দিয়ে দাও, তাহলে খবর হয়ে যাচ্ছে এখানে মুখ্য কর্ম, অরুণকে হয়ে যাচ্ছে গৌণ কর্ম। মুখ্য কর্ম এবং গৌণ কর্মের পার্থক্য, প্রত্যেকটাই পার্থক্য এরকম লজিক্যালি মনে রাখবে। কি বলছে না, ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে মুখ্য কর্ম, আর কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে মূলত গৌণ কর্ম। এইভাবেই মনে রাখতে হয়, একটা হবে মরা বা বস্তুবাচক আর একটা হবে প্রাণীবাচক। ওকে, এবার উদ্দেশ্য আর বিধেয় কর্ম। ওকে, বাক্যের উদ্দেশ্য কাকে বলে বিধেয় কাকে বলে সে কথায় গিয়ে লাভ নেই। কোন কোন বাক্যে একটি কর্মের পরিপূরক হিসেবে আরেকটি কর্মের প্রয়োজন হয়, বাক্যে একটা কর্মকে বোঝানোর জন্য তার পরিপূরক হিসেবে আরেকটি কর্মের প্রয়োজন হয়ে পড়ে। কি হবে না, বিভক্তিযুক্ত মূল কর্মকে উদ্দেশ্য কর্ম বলবে, এটাই এর মনে রাখার সহজ তালিকা। আর বিভক্তি শূন্য পরিপূরক কর্মকে বলা হবে বিধেয় কর্ম। যেমন সূর্য পৃথিবীকে উত্তাপ দেয়, তাহলে দেয় উত্তাপ দেয় দুটোকে মিলেও দাগ যদি ধরি ক্রিয়াপদ তাও হবে, নাহলে শুধু দেয়, উত্তাপটা না দিয়েই ধরা ভালো, দেয়। তাহলে কি বলছে, যদি একটা কর্মের পরিপূরক হিসেবে আরেকটি কর্ম, সূর্য পৃথিবীকে উত্তাপ দেয়, বিভক্তিযুক্ত মূল কর্ম, বিভক্তিযুক্ত মূল কর্ম কি না পৃথিবী, কে বিভক্তি রয়েছে, তাই এটাকে বলা হবে উদ্দেশ্য কর্ম। আর কি দেয় না উত্তাপ দেয়, এটাতে যেহেতু বিভক্তি নেই তাই এটাকে বলা হবে বিধেয় কর্ম। পুরোটাই চেনা হবে মূলত বিভক্তি আছে কি নেই এর উপর নির্ভর করে। বিভক্তিযুক্ত মূল কর্মকে বলা হবে উদ্দেশ্য কর্ম, আর বিভক্তি শূন্য পরিপূরক কর্মকে বলা হবে বিধেয় কর্ম। কর্ম বলে কর্ম, এখানে একটা স্পেস হবে। সমধাতুজ কর্ম সেই একই লজিক, কাকে বলে এটা মনে রাখতে হবে। ক্রিয়া এবং কর্ম যখন একই ধাতু থেকে উৎপন্ন বা নিষ্পন্ন হবে, যে তারা, আচ্ছা তোমরা একটু চ্যাট বক্সে লিখো তো, তারা কি খেলাই না খেলছে এটা ক্রিয়াপদ, আর মেয়েটি কি নাচি না নাচছে কোনটা এখানে সমধাতুজ কর্ম হবে। আচ্ছা, মৃন্ময়ী বলেছে সমস্ত কারকে তির্যক বিভক্তি বা একাধিক কারকে বলেছি মানে ওটাই বোঝায়, সেটা কি? চলো, কি খেলাই নাচি, মেয়েটি কি নাচি না নাচে, এখানে খেলছে আর নাচে ক্রিয়াপদ, এইগুলি হলো সমধাতুজ কর্মের উদাহরণ। কর্মে বিপসা, বিপসা কথার অর্থ এগুলো পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি ঘটলে বা পরপর দুবার ব্যবহার হলে কর্মপদ। যেমন জনে জনে ডেকে আনো বা জনে জনে ডেকে বলছি, এই যে জনে জনে এইটা হয়ে যাচ্ছে
কর্মে বিপ্সা, বিপ্সা মানে পুনরাবৃত্তি করতে থাকে। বাক্যাংশ কর্ম, এই যে সমাপিকা ক্রিয়াহীন, স্যারের উত্তরটা নিয়ে এখানে লেখা, সমাপিকা ক্রিয়াহীন পদগুচ্ছ বা বাক্যাংশ, যেখানে সমাপিকা ক্রিয়া, বাক্যাংশে না সমাপিকা ক্রিয়া থাকবে না, উপবাক্যে সমাপিকা ক্রিয়া থাকবে। বাক্যাংশ যদি প্রধান ক্রিয়ার কর্ম হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে বাক্যাংশ কর্ম বলবে। এটার উদাহরণ কে পারবে? করো 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 করো, এটা দেখি। বাক্যাংশ শেষ কর্ম, বেলায় রক্তরাঙা আকাশ একটা বাক্যাংশ কর্ম। ইয়াস, বলে দিয়েছে। আমরা দেখেছি, দেখা কাজটা করেছে কর্তা, কিন্তু কি সেই কাজ? না শেষ বেলার রক্ত রাঙা আকাশ, শুধু আকাশও নয়, শুধু রক্ত নয়, শুধু রাঙাও নয়, শুধু শেষ বেলার নয়, এই পুরোটাই একটি বাক্যাংশ। ফলে দেখো সমাপিকা ক্রিয়া নেই, শেষ বেলার রক্ত রাঙা আকাশ এখনো যেন কিছু বলতে চাইছে, এটি হলো বাক্যাংশ কর্ম, এটি কর্মের মতো রোল প্লে করছে। উপবাক্যীয় কর্ম, এখানে উদাহরণে দিয়েই দিয়েছি, এই যে সততা শ্রেষ্ঠ পথ, দেখো এখানে বাক্যটা সম্পূর্ণ হয়ে গেছে। এই একটি উপবাক্য, আমরা জানি, কি জানি? না সততা শ্রেষ্ঠ পথ। তাই একটি উপবাক্য যখন কর্মের রোল প্লে করছে তখন আমরা তাকে বলছি উপবাক্যীয় কর্ম। অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম, এই অসমাপিকা ক্রিয়া যেটা যৌগিক ক্রিয়া, আমরা বলি একটা অসমাপিকা ক্রিয়া মানে ক্রিয়াতে পড়েছি, ক্রিয়াপদে 9-এ, যে অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া পাশাপাশি বসলে তাকে যৌগিক ক্রিয়া বলছি। খোকা এখন চলতে শিখেছে, মানে এটা না আমাদের একটা ভুল ধারণা হয়ে যায়, একটা জিনিস যে যে দৃষ্টিভঙ্গি থেকে দেখবে তার সেই সেই বিচার হবে। তুমি এখন যদি একে কর্মের দৃষ্টিভঙ্গিতে দেখো তাহলে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম, আর নইলে ক্রিয়ার দিক থেকে দেখতে গেলে তখন যৌগিক ক্রিয়াই হয়ে দাঁড়াবে। খোকা এখন চলতে শিখিয়েছে, শিখিয়েছে, শিখিয়াছে, শিখিয়াছে, খোকা এখন চলতে শিখিয়াছে। তাহলে কি শিখিয়াছে? চলতে শিখিয়াছে, এটা তো আসলে সমাপিকা ক্রিয়া, সরি অসমাপিকা ক্রিয়া। তাই অসমাপিকা ক্রিয়া যখন কর্তার মতো রোল প্লে করছে তখন তাকে বলবে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। ওকে, নিমিত্ত কারক খুব সোজা, যার জন্য, কোনো কিছুর জন্য নিমিত্ত যখন কাজটা করা হচ্ছে, নিমিত্ত কর্তা বলে কিছু নেই, যে প্রশ্ন করেছো আমার আইডিয়াতে তো নেই, স্যার হয়তো উত্তর দিয়েছেন বা দেননি, আমি লক্ষ্য করলাম না। নিমিত্ত কর্তা না, আমি লক্ষ্য করিনি, যদি থাকে আমি অবশ্যই কোয়েশ্চেনটা লিখে রাখছি, আমি জানাবো তোমাদের, স্যারের থেকেও জেনে নেব। যখন কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর জন্য, নিমিত্তে বা উদ্দেশ্যে বাক্যের কর্তা কোনো ক্রিয়া সম্পাদন করে, এটার কোনো ভাগ ডাক নেই, খুব সোজা। বেলা যে পড়ে এলো, জলকে চল, জলের জন্য চল, জল আনতে চল, বা জলের জন্য, আসলে জল আনতে না, জলের জন্য চল। এই যে কোনো কিছুর নিমিত্ত, নিমিত্ত কথার অর্থই হলো জন্য, যখন কাজ হবে তখনই সেটাকে নিমিত্ত কারক বলে। এবার কর্মকারকে কোন কোন বিভক্তি মূলত ব্যবহৃত হয়? শূন্য বিভক্তি হয় কে, এ অন্ত্যস্তয় র, এর বিভক্তি নিমিত্ত কারকে এ, তে অন্ত্যস্তয় কে। তোমরা বিভক্তি, এটা বাচ্চাদের কাজ, ক্লাস 7 এর বিভক্তি নির্ণয় করা খুবই সোজা, মূল শব্দের সঙ্গে কি যুক্ত হয়েছে। আচ্ছা, আজকে আর 5টা মিনিটের মধ্যে আমি করণ কারকটা শেষ করে দিয়ে পরের ক্লাসে পুরো কারকটা এবং অকারক এবং সাথে বেশ কিছু উদাহরণ আমি করাবো। আজকে করণ কারকটা চট করে করিয়ে দিই। কর্তা যাকে আধার করে কাজটা করে, সরি আধার করে নয়, যাকে উপকরণ হিসেবে ব্যবহার করে। হ্যাঁ, এই যে বলছে যে পদের দ্বারা ক্রিয়া সম্পাদন করে তার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক, মানে যার দ্বারা কর্তা কাজটা করে, এক কথায়, এবং সেই পদটার সাথে যে সম্পর্ক তাকেই তো বলা হচ্ছে করণ কারক। যার সাহায্যে কর্তা ক্রিয়া নিষ্পন্ন করে বা ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে। মা বটি দিয়ে মাছ কাটছেন, তাহলে এই যে মূলত দ্বারা, দিয়া, কর্তৃক, এই অনুসর্গগুলির ব্যবহার দেখতে পাওয়া যাবে। দিয়া মানে দিয়ে, হ্যাঁ, তাহলে বটি দিয়ে, এই বটিটা হয়ে যাচ্ছে করণ কারক। বুঝতে কারোর অসুবিধা আশা করছি নেই, বটি দিয়ে কাটছেন, একটা ছবিও বেশ সুন্দর দেওয়া রয়েছে। করণ কারকের ভাগগুলি: যন্ত্রাত্মককরণ, উপায়াত্মককরণ, হেতুময়করণ, খুব সোজা, করণ কারকের মতো সোজা কিছু নেই। উপলক্ষণীকরণ, কালাত্মককরণ, সংঘাতুজকরণ, করণে বিপসা, আর অসমাপিকা ক্রিয়ারূপীকরণ। এগুলি তো বুঝতে পারছো, কোনো যন্ত্র বোঝালে, যন্ত্র কোনো উপায় যখন কাজটা করতে সাহায্য করছে, সেই উপায়টাকে কাজে লাগিয়ে বা উপায়টার দ্বারা কাজটা হচ্ছে তখন উপায়াত্মককরণ। হেতুময়, কোনো কিছুর হেতু কাজটা হলে তখন হেতুময়করণ, হেতু অর্থ প্রকাশিত হলেই তাকে হেত্যর্থককরণও বলা হয়। উপলক্ষণ, কোনো কিছু উপলক্ষণ মানে লক্ষণ, যেটা
হ্যাঁ, লক্ষণ মানে সিমটম, সেই লক্ষণ, সেই উপলক্ষণে করণ, লক্ষণ সূচক যা করণ হয়। উদাহরণ দিলে বুঝতে পারবে। কালাত্মক করণ, সমধাতুজকরণ, করণে বিপসা এবং অসমাপিকা ক্রিয়া, এগুলো প্রত্যেকটাই কালাত্মক মানে কালকে নির্দেশ করবে মূলত। সমধাতুজ মানে একই ধাতু থেকে করণ এবং ক্রিয়াপদটি নিষ্পন্ন হবে। আচ্ছা, করণে বিপসা মানে বিপসা কথার অর্থ পুনরাবৃত্তি। আর অসমাপিকা ক্রিয়ারূপী অসমাপিকা ক্রিয়াও কখনো কখনো শুধু কর্মের রোল প্লে করে না, সে কখনো কখনো করণের রূপ মানে রোলটাও প্লে করে। আচ্ছা, চলো দেখে নিই এবার দ্রুত। যন্ত্রাত্মককরণ, কোনো উপকরণ বা বস্তু বা যন্ত্র দ্বারা কর্তা যখন ক্রিয়া সম্পাদন করে। তাহলে মনে রাখতে হবে সহজে, উপকরণ, যন্ত্র বা বস্তু, যে বস্তু বা যন্ত্র দিয়ে কাজ করা হয় তাকে যন্ত্রাত্মককরণ বলে। ওকে, যে বস্তু বা, এই যে কৃষকটি কোদাল দিয়ে, ছুরি দিয়ে পেন্সিল কাটা হয়, ওকে, তাহলে ছুরি দিয়ে, যার দ্বারা কাজটা করা হচ্ছে। উপায়াত্তকরণ, যে উপায় দ্বারা শরীর নিয়মিত, একটু একটু কমেন্টে লেখো কোনটা এখানে হবে। নিয়মিত শরীর চর্চায় দেহ সুঠাম হয়। উপায়াত্তকরণ কোনটা? কৌশলে এবার জিতে গেল। উপায়াত্তকরণ কোনটা? স্যার কৌশলে। আমি দেখি চ্যাট বক্সটাই দেখছি এই জন্য। নিয়মিত শরীর চর্চা। হ্যাঁ, শরীর চর্চায়, একদমই শরীর চর্চায়, এগুলি উপায়, একদম ওই ভাবটাই বুঝতে হবে বাক্যের, আর কিছু না, খুব সহজেই বোঝা যাবে। আমরা উদাহরণ পরের দিন, আমি পরের দিন তো অল্প পাঠ থাকবে, সেই পাঠটা করিয়ে দিয়ে বেশ কিছু উদাহরণ পুরোটা কমপ্লিট হয়ে গেলে কারক থেকে করাবো। ক্রিয়া যে ধাতু থেকে উৎপন্ন হয় সেই ধাতু থেকেই যদি করণ পদটিও আসে, তাহলে তাকে আমরা সমধাতুজ করণ বলবো। এতক্ষণ ধরে সেটাই পড়েছি, বুঝেছি। তুমি কি বাঁধনে বেঁধেছো মোরে, তাহলে বাঁধনের দ্বারা, তাহলে এই যে বাঁধ, বেঁধেছো, ক্রিয়াপদ থেকে, এই যে যে শক্ত বাঁধনে বেঁধেছি, বেঁধেছো ক্রিয়াপদ, বাঁধনে বাঁধ, দুটোই বাঁধ, বাঁধ থেকেই উদাহরণগুলো চলে এসছে। তাহলে দুটোই বাঁধনের দ্বারা, বাঁধনের দ্বারাই তো বাঁধা হয়, দ্বারা দিয়া বা বাঁধন দিয়েই বাঁধা হয়, তাই না? বাঁধনটাকেই বলা হচ্ছে এখানে সমধাতুজ করণ। হেতুময়করণ, হেতু বোঝাতে, হেতু, কোন হেতু, কিন্তু কোন হেতু মাতো গতিতব আজিয়ে ভবনে, কি কারণে, মানে হেতু বোঝালে তাকে হেত্যার্থকরণ বলে, এটা একটু খেয়াল রাখতে হবে। শোকে সে পাগল হয়ে গেল, তাহলে শোক হেতু, খুশিতে খুশি হেতু ভরে গেল মন প্রাণ, এগুলোকে হেত্যার্থকরণ বা হেতুময়করণ বলছে। কালাত্মককরণ মানে কাল জ্ঞাপক বা কালাত্মক আর কি। ওকে, কোনো কালকে প্রকাশ করবে, কোনো সময়কে প্রকাশ করবে। 30 দিনে 1 মাস হয়, দুদিনে সব কাজ মিটে গেল। হ্যাঁ, দুদিনের মানে দুদিন দিয়ে মিটলো আর কি কাজটা, 30 দিনে 1 মাস হয়। দেখবে অনেকে খুব দেশি কথা বলে, আঞ্চলিক, মানে 30 দিন দিয়ে পড়ছি, মানে ওই অ্যাকচুয়ালি থেকে অর্থে ঠিক নয়, ওই কালাত্মককরণের ভাবটাকে ফুটিয়ে তোলে সে। উপলক্ষণ বা লক্ষণ সূচক করণ বলে মনে রাখবে, এই হচ্ছে শিকারী বেড়াল গোফে চেনা যায়। এইটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এইরকম একটি উদাহরণ পরীক্ষায় খুব দেয়, শিকারী বেড়াল গোফে চেনা যায়। তাহলে গোফের দ্বারা চেনা যায়, যেহেতু এই লক্ষণ দেখে চেনা যায়, তাই এই ভাবটা বুঝেই করে দিচ্ছে শ্রেণী বিভাগ, যেটা উপলক্ষণে বা লক্ষণ সূচক করণ। অসমাপিকা ক্রিয়ারূপীকরণ, কোন কোন অসমাপিকা ক্রিয়া যদি কর্ণের আচরণ করে, এটা একটু চ্যাট বক্সে দাও দেখি, এখানে কোনটা হবে। আমি ততক্ষণ চ্যাট বক্সটা চেক করি, এখানে কোনটা অসমাপিকা ক্রিয়া, মানে সেটা। হ্যাঁ স্যার, হেত্যার্থকরণটা সুন্দর বলেছেন। তোমাদের একটু না, চ্যাট বক্সটা সবাই খেয়াল রাখবে, স্যার ওখানে একেবারে, উনি হয়তো মানে প্রত্যক্ষভাবে এখানে বলছেন না, উনি পরোক্ষভাবে কিন্তু সুন্দর সুন্দর ভাবে তোমাদের হেল্প করে যাচ্ছেন। এবং আমি তো পারতামই না এত এতটা একসাথে সামলে নিতে। তো তোমরা একটুখানি চ্যাট বক্সটা সবাই খেয়াল করো। তাহলে সে কেঁদে মন জয় করতে চায়, তাহলে কান্নার দ্বারাই তো সে মন জয়টা করতে চাইছে, তাহলে কেঁদে, এখানে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়াও বটে, ঠিক আছে? সে কেঁদে মন জয় করতে চায়, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ারূপী করণ। করণে বিপসা, এই যে দুবার ব্যবহার, গানে গানে, গানের দ্বারা তোমার বন্ধন টুটে, তব বন্ধন যাক টুটে, গানের দ্বারা। আর পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী, এই যে দুবার ব্যবহার হচ্ছে, এটাকে বলা হচ্ছে
করণে বিপসা। একটা কথা এই মুহূর্তে আমার না মনে পড়ছে, এটা এই লাইনটা পড়তে গিয়ে একটা কথা বলা হয় যে অনুসর্গ সব সময় বিশেষ্য সর্বনামের পরে বসে, তাই তো? কিন্তু এইটাও ভুল কথা। এই কারণে শৈল্পিক গদ্যে বা কবিতায় অনুসর্গ আগেও বসে। যেমন তুমি বিনা আমি যেন মণিহারা ফণি বা এটসেট্রা। তাহলে তুমি বিনা বা তুমি বিনে, বিনে যাই হোক। কিন্তু আরো একটা ব্যবহার হয় যে বিনে তুমি, বিনে তুমি আমি দেখি আধার, আমি দেখি আধার। এই যে তুমি বিনা না বলে বিনে তুমি কবিতায় মূলত ব্যবহার দেখা যায়, শৈল্পিক গদ্যে দেখা যায়। তাহলে আগেও কিন্তু ব্যবহার করা হয়। ওই যত আইন তত ফাঁক করে কিছু কিছু জায়গা আবার মনেও পড়ে, কিছু কিছু মনে পড়ে না। তবে ট্র্যাডিশনালি যেটা চলছে, যেগুলো বলতে হয় মূলত তো পরে বসাই নিয়ম, এবং বাক্যের ক্ষেত্রে বলো না, বাংলায় তো কিছু মেনটেন করা হয় না। কর্ম, সরি, কর্তা কর্ম তারপরে ক্রিয়া, এই ফরম্যাটিং এই তো ব্যাকরণে হওয়া উচিত সমস্ত কিছু, কিন্তু সবটা হয় না সবসময়। আচ্ছা, যাই হোক, আজ এই পর্যন্ত। তোমাদের প্রশ্নের উত্তর চ্যাট বক্সে তোমরা আশা করি পেয়েছো। পরবর্তী প্রশ্নগুলি লিখে রাখো, সেগুলো অবশ্যই পরবর্তী ক্লাসে দিয়ে দেওয়া হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ।